আর ঠিক সেই মুহূর্তেই আমি খেয়াল করলাম একটা ঘোড়ার গাড়ি রাস্তা দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু গাড়িটা ফাঁকা। তাতে না রয়েছে সাওয়ারি, না রয়েছে গাড়োয়ান। টু লেট ওয়াটসন, টু লেট। আমি কি বোকা! আগে ট্রেনে কথাটা আমার মাথাতেই আসেনি। কিন্তু মিস স্মিথ, জানি না ওয়াটসন, আমি কিচ্ছু জানি না। অপহরণ, খুন, কিচ্ছু জানি না। ওই 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 গাড়িটাকে থামাও আগে, থামাও থামাও, কুইক! এই এই এই! কাম অন নাও, উঠে পড়ো ওয়াটসন, কুইক কুইক! শার্লক গাড়োয়ানের জায়গায় উঠে গাড়ি ঘুরিয়ে ঘোড়ার পিঠে চাবুক দিয়ে আঘাত করতেই ঘোড়া ছুটতে শুরু করল। কিছুটা যেতেই আমরা চিলটন গ্রেঞ্জের কাছে মিস স্মিথের বর্ণিত সেই 1 মাইল লম্বা রাস্তায় পৌঁছে গেলাম। আর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম রাস্তার উল্টো দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে একটা সাইকেল। ঝড়ের গতিতে সাইকেল আমাদের দিকে এগিয়ে আসছে। আরোহীর মুখে কালো দাড়ি, কোনো ভুল নেই, এর কথাই মিস স্মিথ বলেছিলেন। কিন্তু সাইকেল আমাদের কাছে এসে হঠাৎ থেমে গেল। আরোহী সাইকেল থেকে লাফিয়ে নেমে পকেট থেকে একটা পিস্তল বার করে আমাদের দিকে এগিয়ে এলো। গাড়ি থামান, গাড়ি থামান, নাহলে আমি গুলি করবো। শার্লকের সঙ্গে দেখা না করে উনি ফিরে যাবেন না। কাজেই বাধ্য হয়েই শার্লককে সেদিন সন্ধ্যাবেলা তদন্তের কাজ স্থগিত রেখে বেকার স্ট্রিটের আমাদের বসবার ঘরে বেরিয়ে আসতে হয়। বলুন মিস স্মিথ, আপনার কি সমস্যা? শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা তো হতে পারে না, কারণ যিনি এত সাইকেল চালান তার শরীর খুবই শক্ত সমর্থ হওয়ার কথা। আপনি কি করে? আপনার জুতো মিস স্মিথ, দুটো জুতোর ভেতরের দিকটা খানিকটা ক্ষয়ে গেছে। প্যাডেলের সঙ্গে ঘষা খেয়ে খেয়ে নিশ্চয়ই। ও আচ্ছা, হ্যাঁ, আমি যা যাতায়াত করি সাইকেলেই করি। আসলে সেই কারণেই আমার আজ আপনার কাছে আসা। মিস স্মিথ, আপনার হাত দুটো আমায় একটু দেখাবেন? আমার হাত? হ্যাঁ, দেখান। আমি ভাবছিলাম আপনি হয়তো টাইপিং করেন, তবে না, এখন বুঝতে পারছি আপনি পিয়ানো বাজান। লক্ষ্য করেছে ওয়াটসন, আঙুলগুলো কিভাবে ডগার দিকে একটু চড়া হয়ে গেছে? টাইপিং করলেও এটা হয়, তবে টাইপিস্টের মুখে যে কাঠখোট্টা ব্যাপারটা থাকে সেটা আপনার মুখের মধ্যে নেই মিস স্মিথ। তাই মনে হলো। আমি মিউজিক শেখাই মিস্টার হোমস। শহরে নয় নিশ্চয়ই? আপনার চামড়ার রং দেখে তো মনে হচ্ছে না। না না, শহরে নয়, সারির কাছে, ফার্নহামে। ফার্নহাম, অপূর্ব সুন্দর জায়গা। মনে আছে ওয়াটসন, নোট জাল করতো আর্চি স্ট্যামফোর্ড? ওকে তো আমরা ফার্নহামেই ধরেছিলাম। মনে আছে। তো বলুন মিস স্মিথ, সারির কাছে ফার্নহামে আপনার কি সমস্যা হয়েছে? আমার বাবা জেমস স্মিথ ওল্ড ইম্পেরিয়াল থিয়েটারের অর্কেস্ট্রা কন্ডাক্টর ছিলেন। উনি মারা যাওয়াতে আমি আর আমার মা একেবারে অথই জলে পড়লাম। বাবা আমাদের জন্য বিশেষ কিছুই রেখে যেতে পারেননি। আর আমাদের আত্মীয় স্বজন বলতেছিলেন শুধু আমার এক কাকা রাল্ফ স্মিথ, যিনি 25 বছর আগে আফ্রিকা চলে গেছিলেন, এবং তারপর থেকে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ একদিন দেখি টাইমসে একটা বিজ্ঞাপন, কেউ আমাদের খোঁজ করছে। আমি ভাবলাম হয়তো আমাদের কোনো আত্মীয় মারা গেছেন, নিজের সম্পত্তি আমাদের দিয়ে গেছেন উইলে। বিজ্ঞাপনে দেওয়া উকিলের ঠিকানায় গিয়ে আমার দেখা হলো দুজন ভদ্রলোকের সঙ্গে, মিস্টার ক্যারুথাস আর মিস্টার উডলি। দুজনেই দক্ষিণ আফ্রিকা থেকে কদিনের জন্য দেশে ফিরেছেন। ওরা বললেন ওরা আমার কাকার বন্ধু। আমার কাকা নাকি কয়েক মাস আগে জোহানেসবার্গে হতদরিদ্র অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার আগে উনি নাকি মিস্টার ক্যারুথাস আর মিস্টার উডলিকে আমাদের কথা জানিয়ে বলেছিলেন যে ওরা যেন দেখেন যাতে আমাদের কোনো অভাব না হয়। আমার একটু অদ্ভুত লাগলো, যে কাকা জীবদ্দশায় আমাদের কোনো খোঁজ খবর নেননি, মারা যাওয়ার সময় হঠাৎ তাঁর আমাদের কথা কেন মনে হলো? কিন্তু মিস্টার ক্যারুথাস বললেন যে উনি নাকি বাবার মারা যাওয়ার খবর পেয়েছিলেন, এবং সেই থেকেই ওর মনে ধারণা জন্মেছিল যে আমাদের জন্য উনি কিছুটা অংশে দায়ী। তো এক মিনিট মিস স্মিথ, এটা কবেকার ঘটনা? গত ডিসেম্বর মাসে, 4 মাস আগে। আই সি, প্লিজ প্রসিড। ওদের দুজনের মধ্যে মিস্টার উডলিকে আমার কেমন অদ্ভুত লাগছিল মিস্টার হোমস। দেখতেও যেন কেমন একটা ফোলা ফোলা মুখে, লাল রঙের গোঁফ, চুল পেতে আঁচড়ানো, আর শুরু থেকেই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। সিরিল থাকলে এমন মানুষকে কিছুতেই আমার কাছে ঘেঁষতে দিত না। সিরিল?
আপনার ফিয়ন্সে? আগে হ্যাঁ মিস্টার হোমস, সিরিল মর্টন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। গ্রীষ্মের শেষে আমাদের বিয়ে করার ইচ্ছে আছে। কি যেন বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, তো মিস্টার উডলি তো ওইরকম অদ্ভুত, তবে মিস্টার ক্যারুথাস বয়সে ওর থেকে অনেকটা বড়। ওকে অনেক ভদ্র বলে আমার মনে হলো। গায়ের রং ময়লা, চোখ দুটো একটু বসা, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো, আর মুখে একটা হাসি। উনি বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থার কথা জিজ্ঞাসা করলেন, আর যখন জানলেন যে আমাদের অবস্থা ভালো নয় তখন ওহো, আপনি একটা কাজ করুন না। আমার মেয়ে, বুঝলেন, আমার একমাত্র সন্তান, ওর বয়স 10 বছর। আমার খুব ইচ্ছে যে ও মিউজিক শিখুক। আপনি যদি আমাদের বাড়িতে থেকে ওকে একটু পিয়ানো শেখান। আমরা চিলটন গ্রেঞ্জে থাকি, ফার্নহাম থেকে ওই ধরুন না মাইল 6 দূরে। আসলে মায়ের বয়স হয়েছে, আর বাবা মারা যাওয়ার পর মায়ের মানসিক অবস্থাও খুব একটা ভালো নয়, তাই মাকে একা ছেড়ে আমি। আরে আপনি তো সপ্তাহে 7 দিনই আমার বাড়িতে থাকছেন না। উইকেন্ডে আপনি বাড়ি যান, মায়ের দেখাশোনা করুন। আর দেখুন, আমি আপনাকে বছরে 100 পাউন্ড দিতে পারি। আমি রাজি হয়ে গেলাম। মিস্টার ক্যারুথাসের স্ত্রী নেই। মিসেস ডিকসন বলে একজন বয়স্ক মহিলাকে উনি হাউসকিপার হিসেবে রেখেছিলেন। মিস্টার ক্যারুথাসের মেয়ে খুবই মিষ্টি, ভালো মেয়ে। উনি নিজেও গান বাজনা পছন্দ করেন এবং বোঝেন। সন্ধেগুলো ওর সঙ্গে আড্ডা মেরেই কেটে যেত। শনি রবিবার আমি বাড়ি আসতাম। সবই ঠিক ছিল মিস্টার হোমস, কিন্তু তারপর একদিন মিস্টার উডলি ওই বাড়িতে এলেন। উনি 1 সপ্তাহ ছিলেন, কিন্তু সেই 1 সপ্তাহ আমার যেন 3 মাস মনে হচ্ছিল। উনি বাড়ির সবার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করতেন, কিন্তু আমার সমস্যা হলো উনি আমাকে পছন্দ করতেন মিস্টার হোমস। যত আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করতাম তত উনি আমার কাছে ঘেঁষতে চাইতেন। একদিন সন্ধেবেলা, ভায়োলেট, আপনি কি করছেন মিস্টার উডলি? হাত ছাড়ুন, আমার লাগছে। হাত ছাড়ুন আমার। ছেড়ে দেবো বলে তো তোমার হাত আমি ধরিনি। আমার লাগছে মিস্টার উডলি। আর কতদিন এখানে পড়ে থাকবে ভায়োলেট? আমায় বিয়ে করো, আমার সঙ্গে চলো, আমার টাকা বাড়ি সব আছে। না না, আপনি আমাকে ছাড়ুন প্লিজ। আরে যাচ্ছ কোথায়? কাছে এসো, দেখি তোমার মুখটা। উঠলে কি হচ্ছেটা কি? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। চুপ শালা, বুড়ো ভাম, একটাও কথা বলবি না তুই আজকে। আমার লাগছে মিস্টার উডলি। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। ক্যারুথাস! বলে তুমি আমার গায়ে হাত তুললে? এত বড় সাহস তোমার! বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। পরের দিন মিস্টার ক্যারুথাস আমার কাছে ক্ষমা চাইলেন এবং আশ্বাস দিলেন যে ওর বাড়িতে উনি মিস্টার উডলিকে আর কোনোদিন ঢুকতে দেবেন না। এবার আমার সমস্যার কথায় আসি মিস্টার হোমস। আমি আপনাকে আগেই বলেছি যে উইকেন্ডে আমি বাড়ি ফিরে আসি। প্রত্যেক শনিবার একটু বেলা করে আমি মিস্টার ক্যারুথাসের বাড়ি থেকে সাইকেলে করে বেরিয়ে ফার্নহাম স্টেশনে আসি 12:22 ট্রেন ধরতে। চিলটন গ্রেঞ্জ থেকে ফার্নহাম স্টেশনের রাস্তাটা খুবই নির্জন, বিশেষ করে মাঝের 1 মাইল লম্বা একটা অংশ। এই জায়গাটায় রাস্তার একদিকে শার্লিংটন হিথ আর অন্যদিকে জঙ্গল। যতক্ষণ না এই জায়গাটা পেরিয়ে আপনি ক্রুক্সবেরি হিলের বড় রাস্তা পর্যন্ত পৌঁছচ্ছেন, আর একটাও মানুষের দেখা আপনি পাবেন না। 2 সপ্তাহ আগে এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কি মনে হলো, আমি একবার পেছনে তাকালাম। দেখি একটা লোক আমার পেছন পেছন সাইকেলে আসছে। লোকটাকে দেখে মাঝবয়সী মনে হলো, মুখে ছোট কালো দাড়ি। ফার্নহামে পৌঁছানোর আগে আমি আরেকবার পেছনে তাকিয়ে দেখি লোকটা আর নেই। আমি এটা নিয়ে আর কিছু ভাবিনি, কিন্তু তার পরের সোমবার যখন আমি স্টেশন থেকে সাইকেল নিয়ে চিলটন গ্রেঞ্জ ফিরে যাচ্ছি, দেখি সেই লোকটাই আবার আমার পেছন পেছন সাইকেলে আসছে। পরের শনিবার, তার পরের সোমবার, 2 দিনই আমি আবার লোকটাকে দেখতে পাই। লোকটা আমার থেকে দূরত্ব বজায় রেখেই চলতো, কখনো কাছে আসার বা অন্য কোনোভাবে আমার ক্ষতি করবার চেষ্টা করেনি, কিন্তু
তাও ব্যাপারটা আমার ভীষণ অদ্ভুত লাগলো। কথাটা মিস্টার ক্যারুথার্সকে জানাতে উনি বললেন যে উনি আমার জন্য ঘোড়ার গাড়ি আনানোর ব্যবস্থা করবেন, যাতে ওই নির্জন রাস্তা দিয়ে আমাকে একা না যেতে হয়। সেই ঘোড়ার গাড়ির আজকে আসার কথা ছিল মিস্টার হোমস, কিন্তু কোনো কারণে সেটা এসে পৌঁছয়নি। তাই আমি সাইকেল নিয়েই বেরিয়েছিলাম, আর চার্লিংটন হিথের রাস্তায় পৌঁছেই দেখি আবার সেই লোকটা আমার পিছু নিয়েছে। লোকটা আমার থেকে এতটা দূরে থাকে যে ওর মুখটা আমি কিছুতেই স্পষ্ট দেখতে পাই না, এক ওর ওই দাড়ি ছাড়া। আজ আমি ঠিক করলাম লোকটা কে আমি জেনেই ছাড়ব। আমি আমার সাইকেলের গতি কমালাম। ওমা, দেখি ও গতি কমিয়েছে। তারপর আমি একেবারে থেমে গেলাম, দেখি ও থেমে গেছে। তারপর আমি ভাবলাম ওর জন্য একটা ফাঁদ পাতি। রাস্তাটায় একটা বাঁক আছে। আমি জোরে সাইকেল চালিয়ে বাঁকটা পেরিয়ে দাঁড়িয়ে গেলাম। বাঁকের একদিক থেকে অন্যদিকে দেখা যায় না। আমি ভেবেছিলাম ও নিশ্চয়ই বুঝতে না পেরে বাঁকটা পেরিয়ে আমার পাশ দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু বেশ খানিকক্ষণ অপেক্ষা করে যখন আমি কাউকে দেখতে পেলাম না, তখন আমি সাইকেল ঘুরিয়ে বাঁকের অন্যদিকে উঁকি মারলাম। দেখি কেউ নেই মিস্টার হোমস। সাইকেল, মানুষ, কেউ নেই। অথচ আমি সামনের 1 মাইল রাস্তা দেখতে পাচ্ছিলাম। ও সেই রাস্তা দিয়ে ফিরে গেলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। তাছাড়া এই একটাই রাস্তা, ডাইনে বাঁয়ে কোনো গলি নেই যেখান থেকে ও পালাতে পারে। রহস্য বটে। বাঁকের অন্যদিকে আপনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন? 2-3 মিনিট। 2-3 মিনিটে তো 1 মাইল রাস্তা পেরিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি বলছেন অন্য কোনো গলিও নেই। কোনো পায়ে হাঁটা পথ থাকতে পারে কি, যেটা দিয়ে ও সাইকেল নিয়ে হেঁটে বেরিয়ে গিয়েছিল? না, মানে হিথের দিকে গেলে তো আমি দেখতেই পেতাম। তাহলে আরেকটাই সম্ভাবনা বাকি রইল, আর সেটা হচ্ছে যে ও জঙ্গলের মধ্যে ঢুকেছিল। জঙ্গল পেরিয়ে খানিকটা গেলেই চার্লিংটন হল, তাই না? হ্যাঁ, হয়তো এটা কিছুই নয় মিস্টার হোমস, কিন্তু আমার এটা এত অদ্ভুত লাগলো যে আমি ভাবলাম আপনার পরামর্শ নিই। আপনার ফিয়ন্সে সিরিল কোথায় কাজ করে? মিডল্যান্ড ইলেকট্রিক্যাল কোম্পানি, কাভেন্ট্রি। ও কি আপনাকে সারপ্রাইজ করতে ওদিকে গিয়ে থাকতে পারে? সিরিল? না না মিস্টার হোমস, তার কোনো সম্ভাবনাই নেই। আপনাকে নিশ্চয়ই সিরিল ছাড়াও অন্য অনেকেই পছন্দ করতেন। হ্যাঁ, মানে সিরিলের সঙ্গে আলাপ হওয়ার আগে কয়েকজন ছিল। আর আলাপ হওয়ার পর? মিস্টার উডলি ছাড়া আর কেউ নয়। অবশ্য যদি আপনি ওটাকে পছন্দ করা বলেন। আর কেউ না? মানে কে মিস স্মিথ? দেখুন, এটা আমার মনে হয়, সেই অর্থে কোনো প্রমাণ নেই, তবে আমার মনে হয় মিস্টার ক্যারুথার্স হয়তো আমাকে পছন্দ করেন। ওর স্ত্রী মারা গেছেন, বাড়িতে মেয়ে আর হাউসকিপার ছাড়া কেউ নেই, কাজেই আমাদের দুজনের সন্ধেগুলো একসঙ্গেই কাটে। উনি কখনো কিছু বলেননি বা কখনো কোনো ইঙ্গিত দেননি, কিন্তু মেয়েরা ঠিকই বুঝতে পারে মিস্টার হোমস। আই সি। তা কি করেন মিস্টার ক্যারুথার্স? তা তো জানি না, তবে উনি যে বড় লোক সেটা বোঝা যায়। ও নিজের ঘোড়ার গাড়ি নেই? তা নেই, তবে তাও টাকা পয়সা ভালোই আছে। সপ্তাহে 2-3 বার শহরে যান, দক্ষিণ আফ্রিকার সোনার খনির শেয়ার কেনেন। বেশ, আর কিছু হলে আপনি আমাকে জানাবেন মিস স্মিথ। এই মুহূর্তে আই এম সরি, ইউল হ্যাভ টু এক্সকিউজ মি, আমি একটু ব্যস্ত আছি, তবে আপনার কেসটা নিয়ে আমি খোঁজ খবর নেব সময় বার করে। ইন দ্য মিন টাইম আপনি আমায় না জানিয়ে কোনো নতুন পদক্ষেপ নেবেন না। ঠিক আছে মিস্টার হোমস, আমি তাহলে আসি। আসুন মিস স্মিথ, আশা করি আমি আপনার থেকে সুখবর ছাড়া আর কিছুই পাবো না। মিস স্মিথ বেরিয়ে যাওয়ার পর শার্লক নিজের পাইপটা ধরিয়ে বসল। এমন সুন্দরী মেয়ে যে অ্যাডমায়ারার থাকবে তাতে আশ্চর্যের কিছু নেই ওয়াটসন। তবে তাই বলে নির্জন রাস্তায় পিছু নেওয়াটা, গোপন প্রেমিক নিশ্চয়ই কোনো, কিন্তু কয়েকটা জিনিস একটু অদ্ভুত ঠেকছে। ও শুধু ওইটুকু রাস্তাতেই দেখা দেয় কেন? এক্স্যাক্টলি, শুধু ওইটুকু রাস্তাতেই কেন?
আগে খোঁজ নিতে হবে চার্লিংটন হলে এখন কে থাকে, তারপর জানতে হবে ক্যারুথার্স আর মুডলির মধ্যে সম্পর্কটা ঠিক কি। দুজন এমন বিপরীত মেরুর মানুষের মধ্যে বন্ধুত্ব হয় কি করে? দুজনেই র্যালফ স্মিথের আত্মীয়দের কেন খুঁজছিলেন? এবং যেখানে একজন মিউজিক টিচারের মাইনে হওয়ার কথা বছরে 50 পাউন্ড, সেখানে একজন ডাবল টাকা দিচ্ছে অথচ তার নিজের কোনো ঘোড়ার গাড়ি নেই, বিশেষ করে যখন সে স্টেশন থেকে 6 মাইল দূরে থাকে। গন্ডগোল ওয়াটসন, বিস্তর গন্ডগোল। আই ডোন্ট থিংক দিস ইজ রাইট। তাহলে তুমি চিল্টন গ্রিঞ্জে যাবে? আমি না, তুমি যাবে। আমি এক্ষুনি এই কেসটা ছেড়ে উঠতে পারবো না। আজ শনিবার, মিস স্মিথ চিল্টন গ্রেঞ্জ ফিরবেন সোমবার। সোমবার তুমি তার আগে চার্লিংটন হিথের রাস্তায় পৌঁছে যাবে, রাস্তার ধারে লুকিয়ে থাকবে আর দেখবে কি হয়। মিস স্মিথ বেরিয়ে গেলে তুমি তারপর খোঁজ করবে যে চার্লিংটন হলে এখন কে থাকে। জেনে নিয়ে তারপর তুমি ফিরে এসে আমায় সবটা জানাবে, বুঝলে? আরে কিন্তু কোনো কিন্তু নয়, আপাতত আমাকে কনসেন্ট্রেট করতে হবে ওয়াটসন। গুড নাইট। মিস হান্টারের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে উনি ওয়াটারলু স্টেশন থেকে 9:50 ট্রেন ধরতেন। আমি তাই 9:13 ট্রেনটা ধরলাম। ফার্নাম স্টেশনে পৌঁছে স্থানীয় মানুষকে জিজ্ঞেস করতেই তারা আমায় চার্লিংটন হিথের রাস্তা দেখিয়ে দিলেন। মিস হান্টারের বর্ণনা থেকে রাস্তায় যে অংশে সাইকেল আরোহী ওর পিছু নিয়েছিল সেটা খুঁজে বার করতে কোনো অসুবিধাই হলো না। দেখলাম মিস স্মিথ যেটাকে জঙ্গল বলেছিলেন সেটা আসলে চার্লিংটন হলেরই বাগানের একটি অংশ, যদিও এখন আগাছায় ভরে গিয়ে জঙ্গলই মনে হচ্ছে বটে। বাগানে ঢোকার জন্য একটা পাথরের গেট রয়েছে, তবে সেটা এমনভাবে শ্যাওলা আর আগাছায় ঢেকে গেছে যে চোখে না পড়লে আশ্চর্য হওয়ার কিছু নেই। ইউ গাছের ঝোপ বসিয়ে বসিয়ে একসময় রাস্তার ধারে একটা বেড়ার মতো তৈরি করার চেষ্টা হয়েছিল, তবে আমি খেয়াল করলাম সেই ঝোপের মধ্যে কিছু কিছু জায়গায় ফাঁক রয়েছে, যার ফলে ভেতরে ঢোকা সম্ভব, যদিও রাস্তার ধার থেকে চার্লিংটন হল দেখা যাচ্ছে না। উল্টো দিকে চার্লিংটন হিথ দেখলাম সোনালি রঙের ফুলে ছেয়ে গেছে আর বসন্তের রোদে ঝলমল করছে। আমি হিথের দিকে একটা ঝোপের পেছনে ঘাপটি মেরে বসলাম। কয়েক মুহূর্ত পরেই দেখতে পেলাম আমি যে দিক থেকে এসেছি তার উল্টো দিক থেকে একটা সাইকেল আসছে। আরোহীর গায়ে কালো রঙের স্যুট, মুখে দাড়ি। চার্লিংটন হলের বাগানটা পেরিয়েই সাইকেল থামল আর আরোহী সাইকেল নিয়ে ইউ ঝোপের মধ্যে একটা ফাঁক দিয়ে গলে অদৃশ্য হয়ে গেল। মিনিট 15 পরেই দেখি স্টেশনের দিক থেকে আর একটা সাইকেল আসছে। আরোহী মিস স্মিথ। যেই উনি ঝোপের মধ্যে ফাঁকটা পেরিয়ে গেলেন অমনি ঝোপের পেছন থেকে দাড়িওয়ালা সাইক্লিস্ট বেরিয়ে তার পিছু নিল। মিস স্মিথ কিছুক্ষণের মধ্যেই পেছনে তাকিয়ে তাকে দেখতে পেলেন। উনি নিজের সাইকেলের গতি কমালেন, সেও কমালো। উনি থামলেন, সেও থামল। কিন্তু তারপর মিস স্মিথ যেটা করলেন সেটা একেবারেই অপ্রত্যাশিত। উনি সাইকেল ঘুরিয়ে অন্য আরোহীকে তাড়া করলেন। লোকটা সঙ্গে সঙ্গে নিজের সাইকেল ঘুরিয়ে প্রাণপণে প্যাডেল করে রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল। মিস স্মিথ তার পেছনে গিয়ে খানিকক্ষণ পরে ফিরে এলেন। আবারও তার পেছন পেছন অন্য সাইকেলটি এলো, কিন্তু এবার সে অনেকটা বেশি দূরত্ব বজায় রেখে চলছিল। আমি বসে রইলাম আর কিছু পরেই দেখলাম দাড়িওয়ালা আরোহী ফিরে আসছে। এবার সে চার্লিংটন হলের পাথরের গেটের সামনে সাইকেল থেকে নামলো, নিজের টাইটা ঠিক করলো এবং তারপর গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। আমি ঝোপের পেছন থেকে বেরিয়ে সে কোন দিকে যাচ্ছে দেখতে চেষ্টা করলাম, কিন্তু গেটে পৌঁছে দেখলাম ঝোপঝাড় গাছপালার মধ্যে সে হারিয়ে গেছে। ফার্নামে ফিরে এসে আমি স্থানীয় হাউস এজেন্টের সঙ্গে কথা বললাম, কিন্তু সে আমায় বলল যে চার্লিংটন হলের ব্যাপারে জানতে গেলে আমায় লন্ডনের পল মলের একটি ফার্মের সঙ্গে যোগাযোগ করতে হবে। বাড়ি ফেরার পথে আমি সেখানে গিয়ে জানতে পারলাম যে মিস্টার উইলিয়ামসন বলে এক বয়স্ক ভদ্রলোক চার্লিংটন হল ভাড়া নিয়েছেন। তার থেকে বেশি কোনো তথ্য তারা আমায় দিতে রাজি নয়। সন্ধ্যেবেলা বেকার স্ট্রিটে ফিরে আমি শার্লককে সব বললাম। সে মন দিয়ে সবকিছু শুনে শেষে বলল, ওয়াটসন,
তুমি যদি চার্লিংটন হলের দিকে লুকোতে তাহলে ওর মুখটা কাছ থেকে দেখতে পেতে। এটা তোমার প্রথম ভুল ছিল। আর দ্বিতীয় ভুল হচ্ছে চার্লিংটন হলের ব্যাপারে জানতে হাউস এজেন্টের কাছে যাওয়া। যা বাবা, তো আমি আর কোথায় যেতাম? লোকাল পাবে ওয়াটসন। পাবে বসে কয়েক মিনিট গল্প করলেই তুমি চার্লিংটন হলে কে কে থাকে, তারা কি করে, এমনকি চার্লিংটন হলের কাজের লোকের নামও জানতে পেরে যেতে। তা না করে তুমি সারা সকালে কি জানতে পারলে? না, মিস স্মিথ সত্যি কথা বলছেন। আরে সেটা নিয়ে আমার কোনো সন্দেহই ছিল না। তার পিছু নেয় যে সে মিস্টার উইলিয়ামসন তো আর হতে পারে না, কারণ তিনি বয়স্ক, আর বয়স্ক মানুষ ওরকম ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে পালাতে পারত না। ও আচ্ছা, ইটস অল রাইট, মন খারাপ করো না ওয়াটসন। সামনে শনিবার আমরা আবার সুযোগ পাবো, তখন দেখা যাবে না হয়। পরের দিন সকালে মিস স্মিথের কাছ থেকে আমরা একটা চিঠি পেলাম। গতকাল সকালের ঘটনার বর্ণনা উনি শার্লককে লিখে জানিয়েছেন, তবে তারপরে যেটা লিখেছেন সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি হয়তো আর এখানে কাজ করতে পারবো না মিস্টার হোমস, কারণ গতকাল মিস্টার ক্যারুথাস আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আপনি তো জানেন সিরিলের কথা, কাজেই আমি স্বাভাবিকভাবেই তাঁকে না বলি। কথাটা শুনে উনি রাগ করেননি, বরং তারপরেও আমার সঙ্গে আগের মতোই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছেন। কিন্তু বুঝতেই পারছেন, এরপর এখানে থেকে যাওয়া আমার পক্ষে একটু অস্বস্তিকর। আরো একজন অ্যাডমায়ারার। মিস স্মিথ তো একটু বেশি জনপ্রিয় হয়ে উঠছেন দেখছি। প্রথমে যতটা ভেবেছিলাম এই কেসটা ততটা নিরামিষ নয়। ইন্টারেস্টিং। আমার মাথায় কয়েকটা থিওরি ঘুরপাক খাচ্ছে ওয়াটসন, তবে সেগুলো একটু টেস্ট করতে হবে এবং তার জন্য চিল্টন গ্রেঞ্জ যেতে হবে। ঘুরে আসি তাহলে একবার। হোমসের ফিরতে সন্ধে হলো, আর সে ঘরে ঢুকতেই আমি লক্ষ্য করলাম তার ঠোঁট কেটেছে এবং মাথায় এক জায়গায় চোট লেগে ফুলে গেছে। আমায় তার মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে সে বলল, আমি যে বক্সিং শিখেছিলাম এক সময় সেটা জানতে ওয়াটসন? আজ অনেকদিন পর একটু প্র্যাকটিস করার সুযোগ পেলাম। মানে? দাঁড়াও, পাইপটা ধরাই একটু। ইয়েস, সো অ্যাজ আই ওয়াজ সেইং, তোমায় গতকাল যে পাবের কথা বলছিলাম সেখানে আমি আজ গিয়েছিলাম। সেখানে পাবের মালিক আমায় মিস্টার উইলিয়ামসনের ব্যাপারে বললেন। মিস্টার উইলিয়ামসন? হ্যাঁ, দু একবার দেখেছি বটে। বয়স্ক লোক, সাদা দাড়ি আছে, চার্লিংটন হলে একাই থাকেন, যদিও বড় বাড়ি তো, কাজেই স্টাফ আছে, না হলে মেনটেইন করা সম্ভব নয়, বুঝতেই পারছেন। উনি নাকি একসময় পাদ্রী ছিলেন, যদিও এটা শোনা কথা স্যার। এই ব্যাপারে আমি খোঁজ নিয়েছিলাম ওয়াটসন। ওই নামে একজন পাদ্রী ছিলেন বটে এক সময়, কিন্তু তাকে চার্চ থেকে বার করে দেওয়া হয়েছে নানা গোলমাল করার জন্য। আসা যাওয়া? হ্যাঁ, তো উইকেন্ডে কয়েকজন আসেন বটে। মিস্টার উডলি বলে একজন আছেন, লাল চুল, ইয়া বড় লাল গোঁফ। উনি তো প্রত্যেক উইকেন্ডেই আসেন। ওই যে মিস্টার উডলি এদিকেই আসছেন। এই তুই কে? এখানে কি করতে এসেছিস? আর আমার ব্যাপারে তোর এত কৌতূহল কেন? আপনি কি সবসময় অপরিচিত মানুষকে তুই বলে সম্বোধন করেন? সম্বোধন? আরে বাবা, বিশাল ভদ্রলোক এসেছেন দেখছি। তোর ভদ্রলোককে আমি এক্ষুনি বার করছি। উডলির প্রথম ঘুষিটা আমি এক্সপেক্ট করিনি ওয়াটসন, তাই মাথাটা সরাতে পারিনি। তবে তারপর আমিও উঠে দাঁড়াই, হাত চালাই, এবং আমার ঘুষি খেয়ে উডলি সেই যে মাটিতে পড়ে, তারপর আর ওঠেনি। পাব থেকে একটা কাটে করে তাকে বাড়ি পাঠানো হয়। তবে কিঞ্চিত বক্সিং প্র্যাকটিস ছাড়া তোমার মতোই আমিও বিশেষ কিছুই জানতে পারলাম না। বৃহস্পতিবার মিস স্মিথের কাছ থেকে আরো একটা চিঠি এলো। মিস্টার ক্যারুথাসের চাকরি ছাড়ার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি মিস্টার হোমস। এই শনিবার আমি বাড়ি ফিরছি এবং পরের সোমবার আর আমি চিল্টন গ্রেঞ্জে ফিরব না। মিস্টার ক্যারুথাস আমার জন্য ঘোড়ার গাড়ি আনিয়ে দিয়েছেন, কাজেই যাতায়াতের সমস্যাটা আর নেই। মাইনেও অনেক বেশি দিচ্ছেন, কিন্তু এখন সমস্যা হচ্ছে সে মিস্টার উডলি আবার ফেরত এসেছেন। গত পরশু ওকে দেখি বাড়ির বাইরে দাঁড়িয়ে মিস্টার ক্যারুথাসের সঙ্গে কথা বলছেন। কি বিষয়ে আলোচনা হচ্ছিল জানি না, তবে উনি চলে যাবার পর মিস্টার ক্যারুথাস
প্রচণ্ড উত্তেজিত হয়েছিলেন। মিস্টার উডলির বোধহয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে দেখলাম ওর মুখে একাধিক ক্ষতচিহ্ন। এরপর গতকাল সকালে আমি ওকে আবার দেখি বাড়ির বাইরে ঘুরঘুর করতে। কি যে আমি কতটা ঘৃণা করি আমি আপনাকে বোঝাতে পারবো না মিস্টার হোমস। তবে সুখবর হচ্ছে এই শনিবারের পর ওর মুখ আর আমাকে দেখতে হবে না। মিস হান্টারের শেষ যাত্রা যাতে নিরাপদে হয় সেটা দেখাটা আমাদের কর্তব্য, তাই না ওয়াটসন? নিশ্চয়ই। চলো তাহলে শনিবার আমরা দুজনেই চিলটন গ্রেঞ্জে আরো একবার ফিরে যাই। রাতে বৃষ্টি হওয়ার ফলে সকালে যখন আমরা আবার সেই চার্লিংটনের রাস্তায় ফিরে এলাম, দেখলাম হিথের গাছপালা যেন আরো বেশি ঝলমল করছে। বেকার স্ট্রিট থেকে বেরোনোর সময় লক্ষ্য করেছিলাম শার্লক পকেটে তার রিভলভারটা ঢুকিয়ে নিল, তাই আমার মনে কিছুটা আশঙ্কা ছিল। তবে সেই দিন যা ঘটতে চলেছিল তার জন্য আমি মোটেই তৈরি ছিলাম না। হিথের মনোরম দৃশ্য দেখতে দেখতে আর পাখির ডাক শুনতে শুনতে আমি আর শার্লক হেঁটে চললাম। ক্রুক্সবেরি হিলের মোড়ের কাছ থেকে চার্লিংটন হল এক ঝলক দেখতে পেলাম। বাড়ির চারিদিকে বিরাট বিরাট ওক গাছ, কিন্তু বাড়ির এমন চেহারা হয়েছে যে দেখে মনে হচ্ছিল যে বাড়িটা ওই গাছগুলো থেকে অনেক বেশি পুরনো। হঠাৎ হোমস দূরের রাস্তায় একটা কিছুর দিকে আঙুল তুলল। আমি তাকিয়ে দেখি একটা ঘোড়ার গাড়ি বহু দূর থেকে চার্লিংটন হলের বাগানের পাশের রাস্তার দিকে এগিয়ে আসছে। ও নো, আমরা দেরি করে ফেলেছি ওয়াটসন। এই ভয়টাই আমি পেয়েছিলাম। মিস স্মিথ আজকে আগে ট্রেনটা ধরবেন ঠিক করেছেন, কিন্তু রাস্তার ওই অংশে আমরা পৌঁছানোর অনেক আগে উনি পৌঁছে যাবেন। ওকে, সো না, চলো ওয়াটসন, কুইক পা চালাও। ক্রুক্সবেরি হিলের কাছে রাস্তাটা খানিকটা উঁচু হওয়ার কারণে আমরা সেখান থেকে মিস হান্টারের গাড়িটা দেখতে পেয়েছিলাম, কিন্তু এগিয়ে গিয়ে মোড় ঘুরতেই আর তাকে দেখার সুযোগ আমরা পেলাম না। শার্লক হন হন করে হেঁটে এগিয়ে যেতে লাগলো, আমি পিছিয়ে পড়লাম। যতক্ষণে আরেকটি মোড় ঘুরে আমি আবার তাকে দেখতে পেলাম, সে আমার থেকে 100 গজ আগে। আর ঠিক সেই মুহূর্তেই আমি খেয়াল করলাম একটা ঘোড়ার গাড়ি রাস্তা দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু গাড়িটা ফাঁকা। তাতে না রয়েছে সাওয়ারি, না রয়েছে গাড়োয়ান। টু লেট ওয়াটসন, টু লেট। আমি কি বোকা! আগে ট্রেনে কথাটা আমার মাথাতেই আসেনি। কিন্তু মিস স্মিথ? জানি না ওয়াটসন, আমি কিচ্ছু জানি না। অপহরণ, খুন, কিচ্ছু জানি না। ওই 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 গাড়িটাকে থামাও আগে, থামাও থামাও, কুইক! এই এই এই! কাম অন নাও, উঠে পড়ো ওয়াটসন, কুইক কুইক! শার্লক গাড়োয়ানের জায়গায় উঠে গাড়ি ঘুরিয়ে ঘোড়ার পিঠে চাবুক দিয়ে আঘাত করতেই ঘোড়া ছুটতে শুরু করল। কিছুটা যেতেই আমরা চিলটন গ্রেঞ্জের কাছে মিস স্মিথের বর্ণিত সেই 1 মাইল লম্বা রাস্তায় পৌঁছে গেলাম। আর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম রাস্তার উল্টো দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে একটা সাইকেল। ঝড়ের গতিতে সাইকেল আমাদের দিকে এগিয়ে আসছে। আরোহীর মুখে কালো দাড়ি, কোনো ভুল নেই, এর কথাই মিস স্মিথ বলেছিলেন। কিন্তু সাইকেল আমাদের কাছে এসে হঠাৎ থেমে গেল। আরোহী সাইকেল থেকে লাফিয়ে নেমে পকেট থেকে একটা পিস্তল বার করে আমাদের দিকে এগিয়ে এলো। গাড়ি থামান, গাড়ি থামান, নাহলে আমি গুলি করব। কে আপনারা? এই গাড়ি আপনাদের কাছে কি করে? আর মিস ভায়োলেট স্মিথ, সে কোথায়? এই একই কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মিস ভায়োলেট স্মিথ কোথায়? আপনি তার গাড়িতে বসে আছেন, আপনি বলুন। এই গাড়িটাকে আমি রাস্তার মাঝখানে আটকাই, তখন গাড়িতে কেউ ছিল না। কেউ ছিল না? হে ভগবান, হে ভগবান, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। উঠলি উঠলি আর ওর ওই শয়তান পাদ্রী বন্ধু। কিন্তু কিন্তু আপনারা কে? আমরা মিস স্মিথের বন্ধু। তাহলে চলুন, চলুন আমার সঙ্গে। ওকে বাঁচানোর একটা শেষ চেষ্টা আমাদের করতেই হবে। আমরা দুজন আগন্তুকের সঙ্গে দৌড়ে চললাম। খানিকটা এগিয়ে উনি রাস্তার ধারে চার্লিংটন বাগানের বেড়ার মধ্যে একটা ফাঁকের দিকে আঙুল দেখালেন। এই দেখুন, এই দেখুন পায়ের ছাপ। এখান থেকে ওরা ভায়োলেটকে নিয়ে গেছে। আসুন, আসুন আমার সঙ্গে। কিন্তু ওটাকে আমি দেখলাম ভেতরে ঢুকেই পায়ে হাঁটা পথের ধারে বছর 16-17 একটি ছেলে পড়ে রয়েছে। একটু এগিয়ে গিয়ে বুঝলাম তাকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেওয়া হয়েছে, তবে সে বেঁচে আছে। পিটার, পিটার গাড়ওয়ান, ছাড়ুন ওকে। ও ঠিক আছে, ও ঠিক আছে। ওর থেকে অনেক খারাপ অবস্থা হতে চলেছে ভায়োলেটের। আসুন, আসুন আমার সঙ্গে। আমরা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চললাম। বাড়ির দিকে ওরা যায়নি, পায়ের ছাপ বাঁ দিকে ঘুরে যাচ্ছে।
ওরা কোথায় আছে আমি বুঝতে পেরেছি। বলি আরে, আসুন আমার সঙ্গে, আসুন। আর খানিকটা এগিয়ে যেতেই জঙ্গল হঠাৎ করে পাতলা হয়ে গেল। আমাদের সামনে একটা বিরাট ফাঁকা জায়গা, আর তার শেষ প্রান্তে একটি প্রাচীন ওক গাছের নিচে দাঁড়িয়ে তিনজন মানুষ। একজন মিস ভায়োলেট স্মিথ, নেতিয়ে পড়েছেন, মুখ রুমালে ঢাকা। তার পাশে যে দাঁড়িয়ে তার লাল চুলার গোঁপ দেখে বুঝলাম সেই বুটলি। তার মুখে বিজয়ীর হাসি, হাতে চাবুক। দুজনের মাঝখানে দাঁড়িয়ে একজন বয়স্ক মানুষ, মুখে দাড়ি, পরনে পাদ্রির সাদা সার্প্লেস। আমাদের দেখতে পেয়ে উনি হাতের বাইবেল পকেটে ঢুকিয়ে উডলির পিঠে একটা চাপড় মেরে তারপর তার সঙ্গে করমর্দন করলেন। ওদের বিয়ে হয়ে গেছে। এই বিয়ে বেশিক্ষণ টিকবে না, আসুন। বললে শয়তান! আরে বাবা, কে রে যে আমার বিয়েতে নকল দাড়িটা এবার খুলে গেল বম। এসো এসো এসো, তোমায় মিসেস উডলির সঙ্গে আলাপটা করিয়ে দি। আমি বব ক্যারুথার্স, আর আজ তুই যা করেছিস তার শাস্তি আমি তোকে দেব। তার জন্য যদি আমার ফাঁসিও হয়ে যায় আমি পরোয়া করি না। বেচারি প্রেমে দাদাকে বড় কষ্ট পেয়েছে। But you are too late, Bob. ও এখন আমার বউ। না, ও তোর বউ নয়, ও তোর বিধবা। ক্যারোথার্সের গুলি উডলির গায়ে লাগতে সে ছিটকে পিছিয়ে গিয়ে পড়ে গেল। তার ওয়েস্ট কোটের সামনে থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে পাদ্রী নিজের পকেটে হাত দিয়ে আর একটা রিভলভার বার করলেন, কিন্তু তিনি সেটা তোলার আগেই চেঁচিয়ে উঠল, শার্লক! ইনাফ! যথেষ্ট হয়েছে, ওটা হাত থেকে ফেলুন, ফেলুন বলছি। থ্যাংক ইউ ওয়াটসন, ও রিভলভারটা তুলে নাও। মিস্টার ক্যারুথার্স, আপনার রিভলভারটা আমায় দিন। আপনি আপনি কে বলুন তো? মাই নেম ইজ হোমস, শার্লক হোমস। হোমস, ডিটেকটিভ? নাম শুনেছেন দেখছি। তো পুলিশ যতক্ষণ না আসছে আমি পুলিশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করব। বাড়ির একজন চাকর গুলির আওয়াজ শুনেই বোধ হয় বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তাকে দেখতে পেয়ে শার্লক হাঁক দিল, এই যে এদিকে এসো তো। আগে স্যার। তুমি এই কাগজটা, ওকে, এই কাগজটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফার্নহেম পুলিশ স্টেশনে যাবে, গিয়ে এটা সুপারিনটেন্ডেন্টকে দেবে। আন্ডারস্টুড? আচ্ছা স্যার। যাও চটপট। এন্ড ইয়েস, যতক্ষণ না পর্যন্ত সুপারিনটেন্ডেন্ট আসছেন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার কাস্টাডিতে। ডু উই আন্ডারস্ট্যান্ড? মিস স্মিথের ততক্ষণে জ্ঞান ফিরেছে। শার্লকের হুকুমে উইলিয়ামসন আর ক্যারোথার্স আহত উডলিকে বাড়ির ভেতরে নিয়ে এলো। তাদের সঙ্গে আমরাও গেলাম। উডলিকে এক্সামিন করে আমি বললাম, উন ফেটাল নয়, বেঁচে যাবে। কি? আমি এক্ষুনি ওকে শেষ করে দিয়ে আসছি। ওই ফুলের মতো সুন্দর মেয়েটি সারা জীবন এই রাক্ষসের বউ হয়ে থাকবে? না 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 না, এ হতে দেওয়া যায় না। না মিস্টার ক্যারুথার্স, আপনি মোটেই কিছু করবেন না। কিন্তু মিস্টার, হ্যাঁ, আমি জোর দিয়ে বলছি, মিস স্মিথ মিস্টার উডলির স্ত্রী নন, এবং তার দুটো খুব ভালো কারণ আছে। প্রথমত, বিয়ে হতে গেলে পাদ্রীর থাকা দরকার। এতক্ষণে মিস্টার উইলিয়ামসন মুখ খুললেন। আমি পাদ্রী ছিলেন মিস্টার উইলিয়ামসন, ছিলেন। আপনাকে বহুকাল আগে চার্চ থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে। once a clergyman always a clergyman আইনের চোখে তো নয়। বিয়ে করানোর লাইসেন্স কোথায়? আমাদের কাছে লাইসেন্স আছে, এই দেখুন। ওটা তো মিথ্যে কথা বলে জোগাড় করা। আর তাছাড়াও জোর করে দেওয়া বিয়ে আইনের চোখে বৈধ নয়, তবে এরকম করা আইনের চোখে অপরাধ। আমার মনে হয় জেলে বসে আগামী বছর 10 আপনি এই নিয়ে ভাববার বিস্তর সময় পাবেন। আর আপনি মিস্টার ক্যারুথার্স, আপনি আপনার রিভলভারটা পকেটেই রাখলে পারতেন। হয়তো আপনি ঠিকই বলেছেন মিস্টার হোমস। আমার মাথা ঠিক ছিল না। আমি ওকে ভালোবেসে ফেলেছি মিস্টার হোমস। উডলি যে কি ভয়ঙ্কর মানুষ তা আপনি জানেন না। সাউথ আফ্রিকায় কিম্বারলি থেকে জোহানেসবার্গ সব জায়গায় পুলিশ ওকে এক নামে চেনে। আমি যেদিন থেকে বুঝতে পেরেছি যে ও ভায়োলেটের পিছনে লেগেছে, সেদিন থেকে আমি ভায়োলেটের পিছু পিছু গেছি। যখনই ও বাইরে বেরিয়েছে দূরত্ব বজায় রাখতাম, মুখে দাড়ি লাগিয়ে রাখতাম যাতে ও আমায় চিনতে না পারে।
কারণ ও যদি চিনে ফেলতো তাহলে ও আর এখানে কাজ করতে চাইতো না। এত কিছু করলেন আর একবার ওকে জানালেন না যে ওর বিপদ হতে পারে? এই আপনার ভালোবাসা? আমি ওকে হারাতে চাইনি ডক্টর ওয়াটসন, কিন্তু তারপর যেদিন আমার কাছে তার আসে, ওরা যে কি প্ল্যান করেছে তা আমার আর বুঝতে বাকি থাকে না। তার কি তার? এই 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 তো এটা দেখুন। ক্যারোথাস শার্লকের দিকে একটা কাগজ এগিয়ে দেন। The old man is dead. আমি এবার আন্দাজ করতে পারছি পুরো ব্যাপারটা। তবে আমাদের হাতে এখনো সময় আছে, কাজেই আপনি গল্পটা বলুন মিস্টার ক্যারোথাস। খবরদার ক্যারোথাস, একটা কথা বললে আমি তোকে আস্ত রাখবো না। বেশি উত্তেজিত হবেন না ইয়োর রেফারেন্স। উনি যদি কিছুই না বলেন তাহলেও আপনাকে জেলে পাঠানোর মতো যথেষ্ট প্রমাণ আমার কাছে এমনিতেও আছে। তবে মিস্টার ক্যারোথাস যদি বলতে না চান তাহলে আমি বলছি, ভুল হলে শুধরে দেবেন, রাইট? উডলি আর আপনি র্যালফ স্মিথকে দক্ষিণ আফ্রিকায় চিনতেন। উনি যে বেশি দিন বাঁচবেন না এবং মারা গেলে যে ওর সঞ্চিত সবকিছু ওর ভাইঝি পাবেন সেটা বুঝতে পেরে আপনারা ইংল্যান্ড আসেন। এখানে আপনাদের আলাপ হয় মিস্টার উইলিয়ামসনের সঙ্গে। আপনাদের প্ল্যান ছিল আপনাদের দুজনের মধ্যে কেউ একটা ওকে বিয়ে করবে এবং তারপর আপনারা দুজনে সম্পত্তিতে ভাগ বসাবেন। এবার যেটা আমি বুঝতে পারছি না সেটা হচ্ছে মিস ভায়োলেট স্মিথকে বিয়ে করার জন্য আপনি মিস্টার উডলিকে কেন বেছে নেন? আমরা এখানে আসার সময় জাহাজে জুয়া খেলি, আর বেট হয় যে যে জিতবে সে ভায়োলেটকে বিয়ে করবে। And he won. বাহ, অসাধারণ। তারপর আপনি মিস স্মিথকে নিজের বাড়িতে কাজ অফার করলেন। প্ল্যান ছিল উডলি সেখানে আসবে, ওকে আকৃষ্ট করার চেষ্টা করবে। কিন্তু এখানে দুটো সমস্যা হয়। মিস স্মিথ উডলিকে সহ্য করতে পারেন না এবং আপনি মিস স্মিথের প্রেমে পড়ে যান। আর তার ফলে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া এবং তারপর এরা দুজনে মিলে আলাদা একটা প্ল্যান করেন। উইলিয়ামসন, দেখো আমি কিন্তু কিছুই বলিনি। হ্যাঁ মিস্টার হোমস, আমাদের মধ্যে ঝগড়া হয় এবং তারপর আমি জানতে পারি যে উডলি আর এই পাদ্রী আমাদের বাড়ির কাছে থাকা শুরু করেছে। সেদিন থেকে আমি মিস স্মিথের ওপর নজর রাখা শুরু করি। দুদিন আগে উডলি আমার কাছে এসে আমায় এই টেলিগ্রামটা দেখায়। আমি যখন ওকে বলি যে আমি মিস স্মিথকে ভালোবেসে ফেলেছি আর আমি ওকে কিছুতেই এই বিয়ে করতে দেব না, ও রেগে আমায় গালিগালাজ করতে করতে চলে যায়। আজকে মিস স্মিথের ফেরার কথা ছিল। আমি ঠিক করেছিলাম আমি আজকেও সাইকেল নিয়ে ওর পিছু পিছু যাব, কিন্তু আমি বুঝতে পারিনি উনি আগের গাড়িটা নেবেন। আমিও বুঝতে পারিনি। এনিওয়ে, আপাতত শুনতে পাচ্ছি পুলিশ এসে গেছে। তিনজনের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। ওয়াটসন, একটু পাশের ঘরে গিয়ে দেখো মিস স্মিথ কেমন আছেন। যদি দেখো ওর অবস্থা ঠিকঠাক তাহলে ওকে বলো যে আমরা ওকে ওর মায়ের কাছে নিয়ে যাব। আর যদি দেখো অবস্থা ভালো নয় তাহলে ওকে বলো যে কভেন্ট্রির মিডল্যান্ড ইলেকট্রিক্যাল কোম্পানির একজন বিশেষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে তুমি ডেকে আনার ব্যবস্থা করছো। এটা বললেই দেখবে উনি এক মুহূর্তে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আর মিস্টার ক্যারোথাস, আপনার পাপের জন্য যথাযথ প্রায়শ্চিত্ত আপনি করেছেন বলে আমার ধারণা। এই নিন আমার কার্ড। আপনার যদি মনে হয় আপনার ট্রায়ালে আমার সাক্ষ্য আপনাকে সাহায্য করতে পারে তাহলে ডেফিনেটলি আমায় খবর দেবেন। মিস ভায়োলেট স্মিথ তাঁর কাকার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পান। উনি এখন মিসেস সিরিল মর্টন, আর মিস্টার সিরিল মর্টন এখন ওয়েস্টমিনস্টারের বিখ্যাত ইলেকট্রিক্যাল কোম্পানি মর্টন অ্যান্ড কেনেডির সিনিয়র পার্টনার। উইলিয়ামসন এবং উডলি দুজনেরই 10 বছরের কারাবাস হয়েছিল। মিস্টার ক্যারোথাসের যে ঠিক কি হয়েছিল তা আমার জানা নেই, তবে উডলির অতীতের কথা যদি কোর্টে প্রকাশ হয়ে থাকে তাহলে ওর কয়েক মাসের বেশি জেল হওয়ার কথা নয়। গপ্প কিন্তু শেষ হয়নি। শুরু হচ্ছে ডাবল শার্লকের দ্বিতীয় গপ্প, স্যার আর্থার কনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অফ দ্য প্রায়ারি স্কুল। এখনো যদি থেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। থুড়ি
আবার শুরু করা যাক। আমাদের বেকার স্ট্রিটের ঘরে অনেকেই নাটকীয়ভাবে প্রবেশ করেছেন, তবে সব থেকে নাটকীয়ভাবে প্রবেশ করেছিলেন ডক্টর থর্নিক্রফট হাক্সটেবল, MA, PhD ইত্যাদি ইত্যাদি। ওর প্রবেশের কয়েক মুহূর্ত আগেই আমাদের ঘরে প্রবেশ করেছিল ওর কার্ড দেখে মনে হচ্ছিল ভদ্রলোকের ডিগ্রির বহরের পক্ষে কার্ডটা একটু ছোট। তবে এই মহামানব আমাদের ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ হতেই একবার দুলে উঠলেন এবং তারপর অজ্ঞান হয়ে আমাদের কার্পেটের ওপর পড়ে গেলেন। ওয়াটসন, দেখো দেখো দেখো। আমি এগিয়ে গিয়ে ভদ্রলোকের পালস চেক করলাম। শার্লক তার মাথার তলায় একটা তাকিয়া রাখল। কি হয়েছে? ফ্যাটিগ, প্রচন্ড ফ্যাটিগ। মনে হয় অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। পকেট থেকে এটা কি উঁকি মারছে দেখি। ম্যাকেলটনের রিটার্ন টিকিট। সেটা তো দেশের একেবারে উত্তর দিকে। এখনো 12টা বাজেনি। ভদ্রলোক তার মানে অনেক ভোরে বেরিয়েছেন। শার্লকের কথা শেষ হতে না হতেই ভদ্রলোক চোখ খুললেন এবং উনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। আস্তে আস্তে, ইজি ডক্টর হাক্সটেবল। আপনি বোধহয় অনেকক্ষণ খালি পেটে আছেন, তাই মাথাটা একটু ঘুরে গিয়েছিল। বসুন ওখানে প্লিজ। রাইট, থ্যাংক ইউ। আমার ক্ষমা করবেন মিস্টার হোমস। ও কিছু না, এক গ্লাস দুধ আর 2টো বিস্কিট খেলেই ঠিক হয়ে যাবে। তবে আমি এত দূর থেকে নিজে এসেছি যাতে আপনাকে আমার সঙ্গে ফেরত নিয়ে যেতে পারি। আমার কেসটা এতটাই আর্জেন্ট যে তার করলে হতো না। আপনার শরীর ঠিক হয়ে গেলে? আমার শরীর একদম ঠিক আছে, একদম ঠিক আছে মিস্টার হোমস। আমি চাই আপনি পরের ট্রেন ধরে আমার সঙ্গে ম্যাকলটন চলুন প্লিজ। তা তো আমি পারবো না ডক্টর হাক্সটেবল, আই এম ভেরি সরি। আমার বন্ধু ডক্টর ওয়াটসনও আপনাকে জানিয়ে দেবেন যে আমি এই মুহূর্তে ঠিক কতটা ব্যস্ত। একটা মামলার তদন্ত এই মুহূর্তে চলছে, আরেকটি মামলা আদালতে উঠতে চলেছে। কাজেই প্রচন্ড জরুরি কোনো কাজ ছাড়া আমার লন্ডনের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মাই অ্যাপলজিস। প্রচন্ড জরুরি? স্যার আপনি কি ডিউক অফ হল্টারনেসের ছেলের অপহরণের ব্যাপারে কিছুই জানেন না? ডিউক অফ হোল্ডারনেস মানে প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার? হ্যাঁ, উনি। আমরা চেষ্টা করেছিলাম যাতে প্রেসের কানে কথাটা না যায়, তবে তাও গতকাল গ্লোবে এই নিয়ে লেখা হয়েছিল। আমি তো ভেবেছিলাম নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। শার্লক তাক থেকে তার রেফারেন্স বইয়ের H ভলিউমটা বার করল। দেখা যাক। হোল্ডারনেস, এই যে হোল্ডারনেস। শোনো, 6th ডিউক KGPC, গুড লর্ড, অর্ধেক ইংরেজি বর্ণমালা। ব্যারন বেভারলি, আর্ল অফ কাস্টন, লম্বা লিস্ট। ওয়াটসন 1900 সাল থেকে লর্ড লেফটেন্যান্ট অফ হ্যালমশায়ার, বিএ 1888-এ, স্ত্রী ইডিথ, স্যার চার্লস অ্যাপলডরের কন্যা। লর্ড সল্টে একমাত্র ওয়ারিস, 2.5 লক্ষ একর জমির মালিক। ডক্টর ওয়াটসন, ল্যাঙ্কাশায়ার আর ওয়েলসে খনি। নাও দি অ্যাড্রেস: কার্লটন হাউস টেরেস, হোল্ডারনেস হল, হ্যালমশায়ার, কাস্টন ক্যাসল, ব্যাঙ্গার, ওয়েলস। Lord of the Admiralty 1872, Chief Secretary of State for... well, ইনি তো দেশের একেবারে প্রথম সারির মানুষ এবং সম্ভবত সব থেকে ধনী। দেখুন মিস্টার হোমস, আমি জানি যে আপনি তদন্তের আনন্দেই তদন্ত করেন, অনেক সময় আপনি টাকাও নেন না। তবে এক্ষেত্রে হিজ গ্রেস কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে ওর ছেলেকে ফিরিয়ে আনতে পারবে তাকে উনি 5,000 পাউন্ড পুরস্কার দেবেন। 5,000 পাউন্ড, আরো 1,000 দেবেন যদি অপহরণকারীদের সে ধরিয়ে দিতে পারে। টাকার অঙ্কটা বিশাল, সন্দেহ নেই। ওয়াটসন, আমার মনে হয় আমাদের ডক্টর হাক্সটেবলের সঙ্গে নর্থ ইংল্যান্ডে যাওয়া উচিত। এই নিন আপনার দুধ ডক্টর হাক্সটেবল, আর এটা খাওয়া হয়ে গেলে আমায় বলুন কি হয়েছে, কিভাবে হয়েছে, ঘটনার সঙ্গে আপনার সম্পর্ক কি, এবং ঘটনা ঘটে যাওয়ার 3 দিন পরে আপনি আমার কাছে কেন এসেছেন। আমি বলছি। ধন্যবাদ মিস্টার হোমস।
ম্যাকলটনের কাছে প্রায়রি স্কুল বলে একটা প্রেপারেটরি স্কুল রয়েছে, সেটার আমি ফাউন্ডার এবং প্রিন্সিপাল। প্রায়রি ইংল্যান্ডের সেরা প্রেপারেটরি স্কুল। লর্ড লিভারস্টোক, আর্ল অফ ব্ল্যাক ওয়াটার, স্যার ক্যাথকার্ট সোমস সবাই নিজেদের ছেলের শিক্ষার দায়িত্ব আমায় দিয়েছেন। তবে আমার বুক গর্বে ফুলে গেছিল যখন 3 সপ্তাহ আগে ডিউক অফ হল্টনেস তার প্রাইভেট সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডারকে আমার কাছে পাঠান, এই বলে যে তার একমাত্র ছেলে 10 বছর বয়সী লর্ড সলসেয়ারকে যিনি আমার স্কুলে ভর্তি করতে চান। তখন কি আর জানতাম যে এরপর আমার ভাগ্যে কি দুঃখ রয়েছে। পয়লা মে, সামার টার্মের প্রথম দিন সে আসে। খুব ভালো ছেলে, কয়েকদিনের মধ্যেই আমাদের সব নিয়মের সঙ্গে মানিয়ে নেয়। বলা উচিত নয়, তবে আমার মনে হয় ও বাড়ির থেকে আমার কাছেই বেশি খুশি ছিল। ডিউকের বৈবাহিক জীবন সুখের নয়, সে কথা হয়তো আপনি জানেন। ওর স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পরে তিনি দেশ ছেড়ে ফ্রান্সে চলে যান থাকতে। ছেলেটি স্বাভাবিকভাবেই মাকে খুব মিস করতো, মন খারাপ করে থাকতো, তাই বাবা তাকে এখানে পাঠানোর সিদ্ধান্ত নেন। ওকে আমি শেষ দেখেছি 13ই মে, মানে গত সোমবার। ওর শোবার ঘর 3 তলায়, আর সেখানে যেতে গেলে আর একটা ঘরের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে অন্য 2টি ছেলে ঘুমোচ্ছিল। এরা দুজন কিছুই শোনেনি বা দেখেনি, কাজেই লর্ড সল্টেয়ার সেদিক দিয়ে বেরোননি। ওর ঘরের জানলার বাইরেই একটা আইভি লতা আছে, সেটা নিচে নামাই ঘর থেকে বেরোনোর আর একমাত্র উপায়। কিন্তু জানলার নিচে মাটিতে আমরা কোনো পায়ের ছাপ পাইনি। মঙ্গলবার সকাল 7টা নাগাদ আমরা জানতে পারি যে ও ঘরে নেই। ও যে বিছানায় রাতে শুয়েছিল সেটা বিছানার অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল। বেরোনোর আগে ও স্কুল ইউনিফর্ম পরেছিল, কালো ইটন জ্যাকেট আর ছাই রঙের ট্রাউজার। ওর ঘরে যে অন্য কেউ ঢোকেনি সে ব্যাপারে আমি নিশ্চিত। আর কারো সঙ্গে যদি ধস্তাধস্তি মারামারি হয়ে থাকতো তাহলেও তো আমরা জানতে পারতাম, কারণ পাশের ঘরে কন্টার 2টি ছেলের মধ্যে একটু বড়, যে তার ঘুম খুবই পাতলা। যখন আমি বুঝতে পারি যে লর্ড সল্টেয়ার মিসিং, তখন আমি পুরো স্কুলের সবাইকে রোল কলের জন্য ডাকি, ছাত্র, শিক্ষক, কাজের লোক, রান্নার লোক, সবাইকে। সেই রোল কল করে আমি বুঝতে পারি যে ছেলেটি একা পালায়নি, তার সঙ্গে জার্মান শিক্ষক হাইডেগারও নিখোঁজ। হাইডেগারের ঘরও 3 তলায়, ছেলেটির ঘর থেকে কিছুটা দূরে, কিন্তু বাড়ির একই দিকে। সেও রাতে নিজের বিছানাতেই শুয়েছিল এবং সেও নিজের জানলার বাইরের আইভি লতা বেয়ে নিচে নামে। নিচে মাটিতে আমরা তার পায়ের ছাপ দেখতে পাই। হাইডেগারের একটা সাইকেল ছিল, যেটা বাগানের ধারে একটা শেডে রাখা থাকতো, সেটা দেখলাম নেই। তবে একটা ব্যাপার মিস্টার হোমস, হাইডেগার কিন্তু পুরোপুরি ড্রেস করে বেরোয়নি, কারণ তার শার্ট আর তার মোজা তার ঘরের মধ্যেই ছিল। উনি কতদিন স্কুলে কাজ করছেন? এই বছর 2। খুব ভালো রেফারেন্স দিয়েছিলেন চাকরির দরখাস্তের সময়, তবে মানুষ হিসেবে একটু অদ্ভুত। মানে কথাবার্তা বলতেন না খুব একটা, সব সময় কেমন একটা মুহ্যমান ভাব। ছাত্রদের সঙ্গে বা অন্য শিক্ষকদের সঙ্গেও খুব একটা মিশতেন না। তারপর ওই স্কুলের আশেপাশে খোঁজ করে দুজনের কোনো চিহ্ন পাওয়া যায় না। আমরা তারপর হল্টনেস হলে খোঁজ নিই, যদি ছেলেটি স্কুল থেকে পালিয়ে বাড়ি গিয়ে থাকে। হল্টনেস হল আমাদের স্কুল থেকে কয়েক মাইল মাত্র দূরে। বলাই বাহুল্য সে বাড়ি যায়নি। ডিউক নিজে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন, আর আমার অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন মিস্টার হোমস। আমি হাত জোড় করে বলছি স্যার, প্লিজ আমার সঙ্গে চলুন প্লিজ। আপনার আমার কাছে 3 দিন আগে আসা উচিত ছিল ডক্টর হাক্সটেবল। এখন আপনি এসে অনুনয় বিনয় করছেন, কিন্তু আপনি তো আমায় হ্যান্ডিক্যাপ করে দিয়েছেন। আগে বললে আমি হয়তো জানলার নিচের মাটি, আইভি লতা এসব থেকেও অনেক কিছু বুঝতে পারতাম, কিন্তু 3 দিন পরে সরি, আমি কি করতাম মিস্টার হোমস? ডিউক নিজে কোনো রকম স্ক্যান্ডাল চান না। ওর পরিবার নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে খবরের কাগজে লেখা, আলোচনা এসব কিছুই হতে দেবেন না। পুলিশকে জানানো হয়েছিল? আগে হ্যাঁ, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
পুলিশকে গ্রামের একজন জানায় যে একটি বাচ্চা ছেলে এবং একটি লোককে ভোরের ট্রেন ধরতে সে দেখেছিল। কিন্তু পুলিশ গতকাল দুজনকে খুঁজে বার করে লিভারপুলে, এবং তখন দেখা যায় যে তাদের সঙ্গে এই মামলার কোনো সম্পর্কই নেই। আর যতদিন এই দুজনের খোঁজ চলছিল ততদিন নিশ্চয়ই পুলিশ আর অন্য কিছু করেনি। না, কিছুই না। 3টে গোটা দিন এইভাবে নষ্ট করা। আপনি কি কোনো আশাই দেখতে পাচ্ছেন না মিস্টার হোমস? না 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 না, তা কেন? আপনার রহস্যের সমাধান আমি করতে পারবো বলেই আমার বিশ্বাস। আচ্ছা, হাইডেগার আর লর্ড সল্টেয়ারের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? তেমন কিছুর কথা তো আমি জানি না। ছেলেটি কি ওর ক্লাসে ছিল? না না স্যার, না। দুজনের মধ্যে তো কথাই হয়নি কোনোদিন। স্ট্রেঞ্জ। ছেলেটির নিজের সাইকেল ছিল? না আর স্কুল থেকে অন্য কোনো সাইকেল চুরি যায়নি? না। আপনি কি বলতে চাইছেন, হাইডেগার ছেলেটিকে সাইকেলে বসিয়ে মাঝরাতে পালিয়েছে? না, সাইকেলটা হয়তো আমাদের বিভ্রান্ত করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। হয়তো দুজনে পায়ে হেঁটেই পালিয়েছে। তাই যদি করতে হতো তাহলে একটা জায়গায় দুটো সাইকেল নিয়ে যেত না? শেডে নিশ্চয়ই অন্য সাইকেলও ছিল। হ্যাঁ, তা অবশ্য ছিল। তাহলে না 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 না, বিভ্রান্ত করার জন্য সাইকেলটা নেওয়া হয়নি, কিন্তু সাইকেলটা যে নেওয়া হয়েছে তাতে আমাদের সুবিধাই হলো, কারণ সাইকেলের মতো একটা জিনিসকে লুকিয়ে রাখা সহজ নয়। আরেকটা কোয়েশ্চেন, ছেলেটি নিখোঁজ হওয়ার আগে ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না না না। ওর কাছে কোনো চিঠি এসেছিল? হ্যাঁ 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 হ্যাঁ, চিঠি এসেছিল। কার? ওর বাবার। আপনি কি ছাত্রদের চিঠি খুলে দেখেন? না 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 না। তাহলে জানলেন কি করে যে ওটা ওর বাবার চিঠি? খামের ডিউকের কোট অফ আর্মস ছিল। তাছাড়া আমি ওর হাতের লেখা চিনি। আমি ওকে জিজ্ঞেস করতে উনি মনেও করতে পারেন যে উনি চিঠি লিখেছিলেন। তার আগে শেষ ছেলেটির কাছে চিঠি কবে আসে? তার আগে তো না, অনেক দিন কোনো চিঠি আসেনি। অলরাইট, টেল মি সামথিং। ফ্রান্স থেকে কখনো কোনো চিঠি এসেছিল? না স্যার। প্রশ্নগুলো কেন করছি বুঝতেই পারছেন। হয় ছেলেটিকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, না হলে সে স্বেচ্ছায় গেছে। এবার স্বেচ্ছায় যদি গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কেউ চিঠি লিখে এমন কাজ করার প্ররোচনা দিয়েছে তাকে, কারণ দেখা করতে তো কেউ আসেনি আপনি বলছেন। আমি যতদূর জানি মিস্টার হোমস, ওর বাবা ছাড়া ওকে আর কেউ চিঠি লিখত না। বাবা ছেলে সম্পর্ক কেমন? দেখুন মিস্টার হোমস, হিজ গ্রেসের কারুর সঙ্গেই খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। উনি নিজের মন প্রাণ সবই ঢেলে দিয়েছিলেন প্রশাসনের কাজে। তবে নিজের ছেলেকে ভালোবাসতেন, সেটা ঠিক। তবে ছেলে বাবার থেকে মাকে বেশি ভালোবাসতো, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, তা বটে। সে আপনাকে নিজে এটা বলেছিল? না না না, আমি আসলে হিজ গ্রেসের প্রাইভেট সেক্রেটারি মিস্টার ওয়াইল্ডারের সঙ্গে কথা বলে এটা জেনেছিলাম। আচ্ছা, ডিউকের এই শেষ চিঠি, এটা কি তার ঘরে পাওয়া যায়? না না, আমার মনে হয় চিঠিটা ও নিজের সঙ্গেই নিয়ে গেছে। মিস্টার হোমস, ট্রেন ধরতে গেলে আমাদের কিন্তু এবার বেরোতে হবে মিস্টার হোমস। অ্যাবসলিউটলি ডক্টর হাক্সটেবল, আপনি আমাদের 15 মিনিট সময় দিন, আমরা তৈরি হয়ে নিই, তারপর আমরা বেরিয়ে পড়ব। উত্তর ইংল্যান্ডের পাহাড়ের বুকে প্রায়রি স্কুলে পৌঁছতে পৌঁছতে সেদিন সন্ধে হয়ে গেল। স্কুলের ভেতরে ঢুকতে ঢুকতেই বাটলার ডক্টর হাক্সটেবলের কানে কানে কি যেন একটা বলে গেল। ডিউক এবং মিস্টার ওয়াইল্ডার এসেছেন, আমার ঘরে অপেক্ষা করছেন। আসুন আসুন, আপনাদের সঙ্গে তাদের আলাপ করিয়ে দিই। আসুন। হিজ গ্রেস দ্য ডিউক অফ হলডেনেস বিখ্যাত মানুষ। আমি তার ছবি খবরের কাগজে দেখেছিলাম, তবে তিনি যে এতটা লম্বা সেটা ছবি দেখে বুঝিনি। ফ্যাকাশে মুখে খাঁড়ার মতো লম্বা নাক এবং বুক পর্যন্ত লম্বা লাল দাড়ি, এক ঝলক দেখলেই মনে সম্ভ্রম আসে। তার পাশেই যে তরুণ দাঁড়িয়েছিলেন, আমি আন্দাজ করলাম তিনি নিশ্চয়ই প্রাইভেট সেক্রেটারি মিস্টার ওয়াইল্ডার। দেখে মনে হলো চটপটে, হয়তো কিছুটা নার্ভাস। আমরা তিনজনে ঘরে ঢুকতে মিস্টার ওয়াইল্ডারই প্রথম কথা বললেন। আমি আজ সকালেই এসেছিলাম আপনার সঙ্গে দেখা করতে ডক্টর হাক্সটেবল। এসে জানতে পারলাম আপনি বেরিয়ে গেছেন।
আরও জানতে পারলাম যে আপনি নাকি লন্ডনে গেছেন মিস্টার শার্লক হোমসকে ডেকে আনার জন্য। আমি অবাক হয়ে যাচ্ছি স্যার, আপনি হিজ গ্রেসকে না জানিয়ে এরকম একটা পদক্ষেপ নিলেন কিভাবে? না মানে যখন শুনলাম যে পুলিশ কিছু করতে পারেনি, হিজ গ্রেস নিশ্চিত নন যে পুলিশ কিছু করতে পারেননি। কিন্তু মিস্টার ওয়াইল্ডার বা ডক্টর হাক্সটেবল, আপনি জানেন তো যে হিজ গ্রেস কোনো রকম পাবলিসিটি চান না। উনি প্রথম থেকেই চেষ্টা করেছেন যাতে এই ঘটনার কথা ছড়িয়ে না পড়ে। ও ও ও আচ্ছা, তা যদি আপনি বলেন আমি ব্যবস্থা করে দিচ্ছি। মিস্টার হোমস আগামীকাল সকালে ট্রেন ধরেই লন্ডনে ফিরে যাবেন। এত তাড়া কিসের? আমরা অনেকদিন পর লন্ডন থেকে বেরোলাম। পাহাড়ের বিশুদ্ধ বায়ু সেবন করার সুযোগ কি আর রোজ রোজ পাওয়া যায়? আমি তো আগামীকাল ফিরবো না ডক্টর হাক্সটেবল। আমি দিন চারেক এখানে থাকবই। সেই কদিন কি করব সেটা আমার ব্যাপার। তবে আপনি আমায় আপনার ছাদের তলায় আশ্রয় দেবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত ডক্টর হাক্সটেবল। মিস্টার হোমস, আপনি আপনি মানে ডক্টর হাক্সটেবলকে আমতা আমতা করতে দেখে এবার হিজ গ্রেস কথা বললেন। আমি ওয়াইল্ডারের সঙ্গে একমত। আপনার আমায় জিজ্ঞেস করে তারপর মিস্টার হোমসকে ডাকা উচিত ছিল। তবে উনি যখন এসেই পড়েছেন তখন ওকে ফেরত পাঠানোর কোনো মানেই হয় না। আর মিস্টার হোমস এখানে কেন? আপনি আমার বাড়িতে থাকবেন, হোল্ডেনেস হলে। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়র গ্রেস, কিন্তু আমার মনে হয় তদন্তের সময় আমার ঘটনাস্থলে থাকলেই সুবিধে হবে বেশি। বেশ, তাই হোক। আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমায় বা আমার সেক্রেটারি মিস্টার ওয়াইল্ডারকে বলবেন। থ্যাংক ইউ ইয়র গ্রেস। আপাতত আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করুন। আপনি কি আপনার ছেলের অপহরণের ব্যাপারে কাউকে সন্দেহ করেন? না মিস্টার হোমস, আপনার কি মনে হয় আপনার প্রাক্তন স্ত্রী এটা করিয়ে থাকতে পারেন? আমার মনে হয় না মিস্টার হোমস। আপনার কাছে মুক্তিপণ চেয়ে কোনো চিঠি এসেছে? না। আর একটা কোয়েশ্চেন ইয়র গ্রেস। যেদিন আপনার ছেলে নিখোঁজ হয় সেদিন আপনি ওকে একটা চিঠি পাঠিয়েছিলেন, রাইট? না, সেদিন নয়, তার আগের দিন। কিন্তু ও সেটা সেদিন পেয়েছিল। ডক্টর হাক্সটেবল, কারেক্ট মি ইফ আই এম রং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন সকালেই পেয়েছিল। ইয়র গ্রেস, চিঠিতে কি এমন কিছু ছিল যেটা পড়ে ওর পালানোর কথা মনে হতে পারে? না, একেবারেই নয়। চিঠি আপনি নিজে পোস্ট করেছিলেন? হিজ গ্রেস নিজে নিজে কোনো চিঠি পোস্ট করেন না মিস্টার হোমস। ওর আর সমস্ত চিঠির সঙ্গে এই চিঠিটাও উনি টেবিলেই রেখেছিলেন। সেখান থেকে নিয়ে গিয়ে আমি পোস্ট করি। আপনি নিশ্চিত যে এই চিঠিটা সেদিনই পোস্ট হয়েছিল? হ্যাঁ, আমি ওকে নিয়ে যেতে দেখেছিলাম। আপনি সেদিন কটা চিঠি লেখেন ইয়র গ্রেস? 22-23টা হবে। আমার কাজের জন্য প্রচুর চিঠি লিখতে হয় মিস্টার হোমস। কিন্তু এর সঙ্গে আমার ছেলের নিখোঁজ হওয়ার কি সম্পর্ক? থাকতেও পারে। আমি পুলিশকে বলেছি দক্ষিণ ফ্রান্সে খোঁজ খবর নিতে। আমার প্রাক্তন স্ত্রী এমন কিছু করবেন বলে আমার মনে হয় না। তবে আমার ছেলে হয়তো পালিয়ে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করে থাকতে পারে, আর ওকে এই জার্মান টিচার সাহায্য করে থাকতে পারে। আপাতত আমি বাড়ি ফিরে যাচ্ছি ডক্টর হাক্সটেবল। আমার মনে হচ্ছিল শার্লক হয়তো আরো কিছু প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু হিজ গ্রেস হঠাৎ করে বাড়ি যাওয়ার কথা বলাতে সেটা আরো হলো না। হিজ গ্রেসকে দেখে মনে হচ্ছিল যে নিজের ব্যক্তিগত পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতে ওর কতকটা অস্বস্তি হচ্ছিল। হয়তো উনি এই আশঙ্কাও করেছিলেন যে এই তদন্তের ফলে এইসব ব্যাপারে আরো তথ্য বেরিয়ে আসবে, আরো আলোচনা হবে। ডিউক এবং তাঁর সেক্রেটারি চলে যাওয়ার পর শার্লক পুরো দমে তদন্ত শুরু করল। ছেলেটির ঘর তন্ন তন্ন করে খুঁজে কিছুই পাওয়া গেল না। শুধু এটাই জানা গেল যে সে জানলা ছাড়া অন্য কোনোভাবেই ঘর থেকে বেরোতে পারে না। হাইডেগারের ঘরের তল্লাশি করে কিছুই পাওয়া গেল না। তবে এটা আমরা বুঝতে পারলাম যে উনি যখন লতা ধরে নিচে নামছিলেন তখন সে লতার খানিকটা অংশ ছিঁড়ে যায়। জানলার নিচে লণ্ঠনের আলো তার পায়ের ছাপ আমরা দেখতে পেলাম। তবে এই একটি জায়গায় তার পায়ের ছাপ ছাড়া আর কোনো ক্লু পাওয়া গেল না। স্কুলের ভেতরে তল্লাশি শেষ করে শার্লক বেরিয়ে গেল। ফিরল রাত 11টায়। দেখলাম সে বগল দাবা করে এলাকার একটা বড় ম্যাপ নিয়ে এসেছে। আমাদের ঘরে এসে শার্লক ম্যাপটা একটা টেবিলের ওপর পেতে তার মাঝখানে একটা লণ্ঠন রেখে নিজের পাইপ ধরিয়ে তারপর শুরু করলো।
খুবই ইন্টারেস্টিং কেস ওয়াটসন, তবে রহস্যের সমাধান করতে গেলে এলাকার ভূগোলটা আমাদের একটু বুঝতে হবে। ওকে, এই দেখো, এইখানে আমি একটা পিন বসিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, এই লাইনটা এটা হচ্ছে বড় রাস্তা। এটা স্কুলের পূব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, আর এই বড় রাস্তা ছাড়া স্কুলের 1 মাইলের মধ্যে অন্য কোনো গলি বা সেরকম কিছু নেই। তার মানে ওরা যদি রাস্তা দিয়ে পালিয়ে থাকে তাহলে এই রাস্তা দিয়ে গেছে, তাই তো? রাইট। কিন্তু গিয়েছিল কি? এই রাস্তা ধরে পূব দিকে এগোলে এইখানটায় সারা রাত একজন কনস্টেবল থাকে রাস্তার ধারে। সেই রাতেও ছিল, আজও আছে। আমি তার সঙ্গে কথা বলে এলাম এবং সে হলপ করে বলছে ঘটনার রাতে সে এক মুহূর্তের জন্য নিজের পোস্ট ছেড়ে যায়নি এবং তার চোখকে ফাঁকি দিয়ে কারুর ওই রাস্তা দিয়ে যাওয়া ইম্পসিবল। পূব দিকে তার মানে যায়নি, তাহলে এবার পশ্চিমে দেখা যাক। পশ্চিমে কিছুটা এগোলেই এই যে দেখতে পাচ্ছ, রেড বুল ইন নামের একটা সরাইখানা রয়েছে। সরাইখানার মালকিন অসুস্থ ছিলেন। ঘটনার রাতে উনি ম্যাকলটন থেকে ডাক্তার ডেকে পাঠিয়েছিলেন, তবে ডাক্তার ভোরের আগে এসে পৌঁছতে পারেনি। সরাইখানায় যারা কাজ করে তারা ডাক্তারের অপেক্ষায় সারা রাত জেগেছিল এবং কেউ না কেউ সারাক্ষণই রাস্তার উপর নজর রেখেছিল। তাদেরও বক্তব্য তারা কাউকে দেখেনি। তার মানে কি দাঁড়ালো? দুজন আদৌ রাস্তা দিয়ে যায়নি। কিন্তু সাইকেলের প্রসঙ্গে আসছি ওয়াটসন, কিন্তু তার আগে এরা যদি রাস্তা দিয়ে না গিয়ে থাকে তাহলে কোন দিকে গিয়ে থাকতে পারে? হয় স্কুলের উত্তরে, না হয় দক্ষিণে। স্কুলের দক্ষিণে চাষ হয়, একাধিক ছোট ছোট ক্ষেত রয়েছে এবং তাদের মাঝে মাঝে পাথরের দেওয়াল। এর মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যাওয়া অসম্ভব। তাহলে বাকি রইল উত্তর। স্কুলের উত্তরে এই জায়গাটা একটু জঙ্গলে। দেখো, ম্যাপে লেখা রয়েছে র্যাগেড শ। তারপর সেই অর্থে কিন্তু বাধা কিছু নেই, কারণ তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে লোয়ার গিল মুরের প্রান্তর। 10 মাইল শুধুই মাঠ, আর মাঠের একদিকে এই দেখো হোল্ডনেস হল। রাস্তা দিয়ে গেলে 10 মাইল, তবে মাঠের মধ্যে দিয়ে গেলে 6। 1-2 চাষি ছাড়া এই মোড় কিন্তু একেবারেই জনমানবহীন। চেস্টারফিল্ড হাই রোড পর্যন্ত ধু ধু প্রান্তর। তারপর থেকে পাহাড় শুরু হয়ে যায়, কাজেই এর আগে ওরা এগিয়েছিল বলে আমার মনে হয় না। আরে কিন্তু সাইকেল, ভালো সাইক্লিস্টের পাকা রাস্তার দরকার হয় না ওয়াটসন। ইনফ্যাক্ট রাস্তারই দরকার হয় না, আর মুরের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথ অনেক আছে। এন্ড ঘটনার রাতে পূর্ণিমা ছিল। মিস্টার হোমস, এখন আবার কে? আপনার উত্তেজনা থেকে মনে হচ্ছে ভালো খবর ডক্টর হাক্সটেবল। হ্যাঁ, ফাইনালি একটা ক্লু পাওয়া গেছে মিস্টার হোমস। ছেলেটির টুপি, এই দেখুন। এটা কোথায় পেলেন? মুরের উপর একদল জিপসি ঘটনার রাতে তাঁবু গেড়েছিল স্যার, তারপর চলে যায়। আজ সকালে পুলিশ ওদের খুঁজে বের করে ওদের ওয়াগনের খানা তল্লাশি করেছিল, তখন এটা পাওয়া গেছে স্যার। ওরা কিভাবে এটা পেয়েছে সে ব্যাপারে কিছু বলেছে? ওরা নাকি মুরে এটা কুড়িয়ে পেয়েছিল মঙ্গলবার সকালে। মিথ্যে কথা বলছে মিস্টার হোমস, মিথ্যে কথা বলছে। সব কটাকে পুলিশ হাজতে পুরেছে। হয় শাস্তির ভয়ে, না হলে ডিউকের ইনামের লোভে ওদের মধ্যে কেউ না কেউ মুখ খুলবেই। দেখলে তো ওয়াটসন, আমি ঠিকই বলছিলাম। কাল সকালে তাহলে একবার মোড়টা হেঁটে দেখতে হবে। ম্যাপে রাইট, এই দেখো একটা খাল রয়েছে। মাঠে আর কোথাও না থাকলেও খালের ধারে ভিজে মাটিতে হয়তো পায়ের বা সাইকেলের ছাপ থাকতেই পারে, তবে সেটা সকালে। আপাতত ওয়াটসন এন্ড ডক্টর হাক্সটেবল, গুড নাইট। পরের দিন সকালে চোখ খুলেই আমার খেয়াল হলো বিছানার পাশে শার্লক দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ তৈরি। ও বলে, তুমি কখন ঘুম থেকে উঠলে? অনেকক্ষণ ওয়াটসন। আমার বাড়ির সামনের বাগান আর সাইকেল রাখার শেড দুটো জায়গায় দেখা হয়ে গেছে। র্যাগেড শয়ের ভেতরেও আমি একবার ঢুঁ মেরে এসেছি। তোমার জন্য পাশের ঘরে গরম গরম 1 কাপ কোকো রাখা রয়েছে ওয়াটসন, ঝটপট উঠে সেটা খেয়ে তৈরি হয়ে নাও। আজ কিন্তু অনেক কাজ। এই শার্লক হোমসকে আমি চিনি। এই শার্লক হোমসকে বেকার স্ট্রিটে কখনোই দেখা যায় না। একে দেখতে গেলে লন্ডনের বাইরে আসতে হয়। তবে শার্লক যতটা উত্তেজিত হয়েছিল সেই উত্তেজনায় কিছুটা ঠান্ডা জল ঢেলে দিল
লোয়ার গিল মুর। মুরের মধ্যে দিয়ে ঘণ্টাখানেক হেঁটেও আমরা গরু আর ভেড়ার খুরের দাগ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। কিন্তু তারপর সেই খালের কাছে আসতেই আমি শার্লককে হাঁক পাড়তে শুনলাম। পেয়েছি ওয়াটসন, দেখে যাও। কি পেলে? সাইকেলের চাকার দাগ। এটাই হাইড্যাগারের সাইকেল কিনা তা বলতে পারবো না যদিও, তবে না, এটা হাইড্যাগারের সাইকেল নয়। হাইড্যাগারের সাইকেলে পামার টায়ার লাগানো ছিল। অঙ্কে টিচার আমায় গতকাল বলেছিলেন এটা ডানলপ টায়ার। একবার পাংচার হয়েছিল, তারপর সারানো হয়েছে। ছেলেটির সাইকেল তাহলে? তার কাছে আদৌ সাইকেল ছিল কিনা তারই তো কোনো প্রমাণ নেই ওয়াটসন। এই সাইকেলটা স্কুলের দিক থেকে এদিকে আসছিল। কিভাবে বুঝলে? সাইকেলের পেছনের চাকায় ওজন বেশি পড়ে ওয়াটসন। ছাপগুলো খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। চলো তো এই ছাপটা ধরে একটু পিছিয়ে গিয়ে দেখি সাইকেলটা কোথা থেকে মুড়ে ঢুকেছিল। আমরা দুজনে আবার হাঁটা শুরু করলাম। জায়গায় জায়গায় সাইকেলের চাকার দাগ মুছে গেছে গরুর পায়ের ছাপে। বেশ কিছুটা জায়গায় মাটি এত শক্ত যে চাকার কোনো দাগই পড়েনি। তবে অনেক চেষ্টা করে আমরা যেটা খুঁজে বার করলাম সেটা হচ্ছে যে সাইকেলটি সম্ভবত লুকিয়ে রাখা ছিল র্যাগেড শয়ের ভেতরে। হোমস সেখানেই একটা বড় পাথরের ওপর হাতের ওপর থুতনি রেখে ভাবতে বসল। আমি খান দুয়েক সিগারেট শেষ করার পরে তার গলা শুনতে পেলাম। খুব বুদ্ধিমান ক্রিমিনাল হলে টায়ার পাল্টে ফেলতে পারে যাতে চাকার দাগ থেকেও তাকে চেনা না যায়। এমন ক্রিমিনালকে ধরতে পারলে আমি খুবই গর্বিত বোধ করব ওয়াটসন। তবে আপাতত আমাদের এখন অনেক কাজ বাকি। মুরের অনেকটা এখনো আমাদের সার্ভে করতে হবে। আবার আমরা দুজনে বেরিয়ে পড়লাম, আর হাঁটতে হাঁটতে সেই খালের ধারের একটা অংশতেই আমরা আবার সাইকেলের চাকার দাগ খুঁজে পেলাম। এটা হাইডেগারের। উইদাউট আ ডাউট পামা টায়ারের দাগ। এবার দেখা যাক উনি গিয়েছিলেন কোথায়। সাবধানে এগোতে থাকো ওয়াটসন। মুরের এই অংশটিতে মাটি নরম, কাজেই টায়ারের দাগ ধরে এগোনো আমাদের পক্ষে সহজই ছিল। সাইকেলের গতি বেড়েছে, বুঝতে পারছো? এই দেখো, সামনের চাকার দাগ ধীরে ধীরে আরো গভীর হচ্ছে। তার মানে হাইড্যাগার সামনের দিকে ঝুঁকে স্প্রিন্ট করছে। এই দেখো দেখো দেখো, এখানে পড়েছে সাইকেল থেকে। কাদায় পিছলেছে নিশ্চয়ই, কিন্তু এখানে এই ছোপগুলো কিসের? কোথায় দেখি? রক্ত ওয়াটসন। সাবধান, যেখানে সেখানে পা ফেলো না, আমায় দেখতে দাও আগে। এখানে এসে পড়েছে, ফুলগুলো থেঁতলে গেছে। রক্তের দাগ মানে আহত হয়েছে। এদিকে গরুর খুরের দাগ। ষাঁড় গুটিয়েছিল নাকি? কিন্তু তারপর কি করেছে? ওই তো চাকার দাগ, মানে আবার সাইকেলে উঠে এগিয়েছে। চলো ওয়াটসন। আমাদের খুব বেশি দূরে এগোতে হলো না। খানিকটা গিয়েই আমার চোখে পড়ল একটা ঝোপের মধ্যে ধাতব কিছু একটা চকচক করছে। এগিয়ে গিয়ে দেখলাম সেটা একটা সাইকেল। পামার টায়ার, একটা প্যাডেল ব্যাকা এবং সামনের অংশ রক্তে মাখামাখি। ঝোপের অন্য দিক থেকে একটা জুতো বেরিয়ে আছে দেখে আমি দৌড়ে সেদিকে গেলাম। সেখানেই পড়েছিল আরোহীর লাশ। ফর্সা লম্বা ভদ্রলোক, মুখে দাড়ি, চোখে চশমার একটা কাঁচ ভাঙা। মৃত্যুর কারণ মাথায় ভয়ঙ্কর আঘাত, যাতে খুলি ফেটে গেছে। আমি খেয়াল করলাম পায়ে জুতো রয়েছে কিন্তু মোজা নেই, আর গায়ের কোটের তলা থেকে উঁকি মারছে নাইট শার্ট। ইনি নিঃসন্দেহে জার্মান টিচার হাইডেগার। কি করা যায় ভাবতে ভাবতে আমাদের চোখে পড়ল বহু দূরে একজন চাষি মুরের মধ্যে দিয়ে হেঁটে আসছেন। আমি একটা নোট লিখে তার হাতে দিয়ে বললাম তিনি যেন স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেন। তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি পেলাম? দুটো সাইকেল, তার মধ্যে একটা হাইড্যাগারের এবং তার ডেড বডি। এখনো পর্যন্ত আমরা যা দেখেছি তার ভিত্তিতে বলা যায় যে ছেলেটিকে জোর করে নিয়ে যাওয়া হয়নি। সে নিজের ইচ্ছেই গেছে, হয় একা, না হলে অন্য কারোর সঙ্গে। ঠিক,
ছেলেটি পুরো জামা কাপড় পরে বেরিয়েছিল, তবে হাইডেগারের পায়ে মোজা নেই, গায়ে শার্ট নেই, মানে উনি তৈরি হওয়ার সময় পাননি, মানে উনি জানতেন না কি হতে চলেছে। কারেক্ট। কিন্তু উনি বেরিয়েছিলেন কেন? কারণ উনি জানলা দিয়ে বাইরে ছেলেটিকে পালাতে দেখেন। দেখে উনি তাড়াহুড়ো করে নিজে জানলা দিয়ে নামেন, নিজে সাইকেল নিয়ে ছেলেটির পিছু নেন এবং তার পেছনে ধাওয়া করতে করতে মারা পড়েন। ইয়েস। এবার যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যদি একটি বাচ্চাকে ধরতে চায়, সে তার পেছনে দৌড়বে, কিন্তু হাইডেগার জানলা দিয়ে নেমে আগে নিজে সাইকেল নিয়ে আসেন। এটা উনি করতেন না যদি না উনি দেখতেন যে ছেলেটি কোনো এমন জানে রয়েছে যেটাকে দৌড়ে ধরা যাবে না। অন্য সাইকেলটা। রাইট। উনি স্কুল থেকে 5 মাইল দূরে মারা যান, গুলিতে নয়। রিভলভার থেকে গুলি চালিয়ে তাকে একটি ছোট ছেলেও মারতে পারত না, তাকে খুন করা হয়েছে মাথায় বিভৎস জোরে আঘাত করে। এটা একটা বাচ্চার পক্ষে সম্ভব নয়। কাজেই ছেলেটির সঙ্গে কেউ ছিল। তার সঙ্গে যে ছিল সে যদি সাইকেল চালিয়ে থাকে তাহলে সে খুবই ভালো সাইক্লিস্ট বলতেই হবে, যেহেতু হাইডেগারে তাকে ধরতে 5 মাইল লাগে। কিন্তু যখন আমরা ঘটনাস্থলে চারিদিক দেখি তখন আমরা কি দেখতে পাই? গরুর খুরের দাগ ছাড়া আর কিছুই না। ছেলেটির সঙ্গে যে ছিল সে যদি খুন করে থাকে তার পায়ের ছাপ থাকা উচিত ছিল, কিন্তু তাও নেই। আচ্ছা, ওকে খুন করা হয়েছে তুই নিশ্চিত? উনি যদি পড়ে আহত হয়ে থাকেন? ওই কাদার মধ্যে পড়লে কারুর মাথা ফাটবে না ওয়াটসন। আরে তাহলে তো না 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 না, হাল ছাড়লে চলবে না বন্ধু। আমরা এমন অনেক রহস্যের সমাধান আগেও করেছি। একটা কাজ করা যাক, পামারের টায়ারওয়ালা সাইকেল কোথায় সেটা তো আমরা জেনে গেলাম। ডানলপ টায়ারওয়ালা সাইকেল আমাদের কোথায় নিয়ে যায় দেখা যাক। তবে এবার আমাদের ভাগ্য আগের মতো অতটা ভালো ছিল না। ডানলপ টায়ারের ছাপ কিছু দূর পর্যন্ত পাওয়া গেল, কিন্তু তারপর নয়। যেখানে শেষ আমরা টায়ারের ছাপ দেখলাম সেখান থেকে একদিকে হোল্ডনেস হল, অন্যদিকে চেস্টারফিল্ড হাই রোডের পাশেই একটা ছোট গ্রাম। আমি আর শার্লক গ্রামের দিকে এগোলাম। গ্রামের সরাইখানার কাছাকাছি আসতেই শার্লক হঠাৎ করে আমার কাঁধে একটা হাত রেখে খোঁড়াতে শুরু করলো। আমি কিছু জিজ্ঞেস করার আগেই শার্লক সরাইখানার সামনে বসে থাকা এক বয়স্ক মানুষকে বলল, মিস্টার রুবেন হেজ, কেমন আছেন স্যার? আপনি আমার নাম জানলেন কি করে? ওই তো আপনার মাথার উপর বোর্ডেই লেখা আছে। বলছিলাম যে আপনার কাছে কি ঘোড়ার গাড়ি আছে? না। আসলে আমার পা এমন বাজেভাবে মচকে গেছে, আমি পা মাটিতেই রাখতে পারছি না। তাহলে রাখবেন না। কিন্তু হাঁটতে পারছি না যে। তাহলে হাঁটবেন না। দেখুন, আমাদের হোল্ডেনেস হলে যেতে হবে, কিন্তু এখন এই অবস্থায় তো আর আমি হেঁটে যেতে পারবো না। তাই বলছিলাম যদি অন্তত একটা সাইকেলের ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনাকে 2 পাউন্ড দিতে পারি। 2 পাউন্ড? ইয়েস। দেখুন, সাইকেল আমার কাছে নেই, তবে 2টো ঘোড়ার ব্যবস্থা আমি করে দিতে পারি। বেশ, তাই করুন। আমরা ততক্ষণ একটু ভেতরে বসি। আর কিছু খাবারের ব্যবস্থা করুন প্লিজ। সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি। অবাক হয়ে দেখলাম যেই সরাইখানার মালিক উঠে গেলেন অমনি শার্লকের মচকানো পা ম্যাজিকের মতো সেরে গেল। ভেতরে বসে আমাদের ভাগ্যে কি খাবার জুটবে তাই ভাবছি, এমন সময় শার্লক লাফিয়ে উঠল। কি হলো ওয়াটসন? সকাল থেকে মুড়ে তুমি কটা গরু দেখেছ? গরু? কই না তো, গরু তো দেখিনি। অদ্ভুত না? চারিদিকে এত গরুর পায়ের ছাপ, অথচ একটাও গরু নেই। হ্যাঁ, তা একটু। আচ্ছা, তোমার গরুর পায়ের ছাপগুলো মনে আছে? ছাপগুলো মানে? কি করে বোঝাই? আচ্ছা, এই পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দেখাচ্ছি। ওকে, এই দেখো, গরুর পায়ের ছাপগুলো এই রকম ছিল। হ্যাঁ, এবার মনে পড়েছে। কিন্তু তুমি হঠাৎ করে গরু নিয়ে পড়লে কেন? কারণ এইভাবে জানোয়ারের পা পড়ে যখন সে গ্যালপ করছে। কখনো গরুকে গ্যালপ করতে দেখেছো ওয়াটসন? না। কারণ গরু গ্যালপ করে না, ঘোড়া করে। কারেক্ট। সরাইখানার মালিক বললেন না ওর কাছে 2টো ঘোড়া আছে। নিশ্চয়ই সরাইখানার পেছনে আস্তাবলে আছে। চলো তো একবার উঁকি মেরে আসি। আমরা দুজনে পা টিপে টিপে আস্তাবলে ঢুকলাম। সেখানে সত্যিই 2টো ঘোড়া ছিল।
হোমস সাবধানে ঘোড়া দুটোর একটা করে পা উপরে তুলে হর্স শুগুলো দেখল। পুরনো হর্স শু কিন্তু নতুন করে পরানো হয়েছে, পেরেকগুলো নতুন। হর্স শু এর কাজ বোধহয় ওই দিকে হয়। চলো তো একবার। আস্তাবল থেকে বেরিয়ে পাশেই কামারের কাজ করার জায়গা। একটি কম বয়সী ছেলে হাঁপড় চালাতে চালাতে একবার মুখ তুলে আমাদের দেখল, তারপর আবার নিজের কাজে মন দিল। শার্লক কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের পেছন থেকে একজন বলে উঠলেন, আপনারা কে বলুন তো, এখানে কেন ঢুকেছেন? আমরা ঘুরে দেখি সরাইখানার মালিক হাতে একটা মোটা লাঠি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। মিস্টার রুবেন হেজ, কেন আপনারা তো ভয় কিসের? আপনি কি অন্যায় কিছু করে এখানে প্রমাণ লুকিয়ে রেখেছেন? অন্যায়? না না, মানে আমি তো... যাই হোক, আপনার ঘোড়া দুটো দেখে আমার মোটেই ভক্তি হচ্ছে না। হোল্ডেনেস হল পর্যন্ত আমি হেঁটেই চলে যাব। এসো ওয়াটসন, অ্যান্ড গুড বাই মিস্টার রুবেন হেজ। সরাইখানা থেকে বেরিয়ে আমরা হোল্ডেনেস হলের দিকে হাঁটা শুরু করলাম, কিন্তু শার্লক কিছু দূর এগিয়েই দাঁড়িয়ে পড়ল। আমরা ভুল দিকে যাচ্ছি ওয়াটসন। যা হয়েছে ওই সরাইখানার ভেতরেই হয়েছে। আমাদের ফিরে আসতে হবে, যদি সম্ভব হয় রাতে। ঠিক সেই সময় রাস্তার উল্টো দিক থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে আমরা দুজনেই হোল্ডেনেস হলের দিকে তাকালাম, আর শার্লক আমার কাঁধে একটা চাপ দিয়ে ফিস ফিস করে বলল, ওয়াটসন, গেট ডাউন, গেট ডাউন। আমরা দুজনেই একটা ঝোপের পেছনে ঘাপটি মেরে বসতেই রাস্তা দিয়ে ঝড়ের গতিতে একটা সাইকেল বেরিয়ে গেল। কি, এটা তো জেমস ওয়াইল্ডার। দেখি কি করে। ওয়াইল্ডার সরাইখানার সামনে নিজে সাইকেল রেখে ভেতরে ঢুকে গেল। আমি আর শার্লক অপেক্ষা করতে থাকলাম। ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো সরাইখানার ভেতরে আলো জ্বলতে দেখব, কিন্তু তা না হয়ে আলো জ্বলে উঠল আস্থা বলে, দুটো আলো। কয়েক মিনিট পরেই আমি বুঝতে পারলাম যে সরাইখানার মালিকের ঘোড়ার গাড়ির আলো ওই দুটো। দুটি ঘোড়া সমেত গাড়ি আস্তাবল থেকে বেরিয়ে এসে বড় রাস্তায় পড়েই ছুটতে শুরু করলো চেস্টারফিল্ডের দিকে। কি মনে হয় ওয়াটসন? পালাচ্ছে। গাড়িতে একজনই ছিল, আর সেটা ওয়াইল্ডার নয়, কারণ সে তো সরাইখানা দরজায় দাঁড়িয়ে আছে। ওই দেখো। হ্যাঁ, তাই তো। করছেটা কি? অপেক্ষা করছে ওয়াটসন, হি ইজ ওয়েটিং। ওই যে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওই দেখো, ওই দেখো। আমি দেখলাম রাস্তা দিয়ে একজন সরাইখানার দিকে এগিয়ে এলো। ওয়াইল্ডার তার জন্য দরজা খুলে ধরল, তারপর দুজনে ভেতরে ঢুকে যেতে দরজা বন্ধ হয়ে গেল। আমাদের একবার ওদিকে যেতেই হবে ওয়াটসন, কিন্তু খুব সাবধান, কোনো শব্দ করো না। চলো। আমরা পা টিপে টিপে সরাইখানার দিকে এগিয়ে গেলাম। দরজার পাশে ওয়াইল্ডারের সাইকেল তখনও ছিল। শার্লক একটা দেশলাই জ্বালিয়ে সাইকেলের পেছনের চাকার পাশে ধরল। ডানলপ টায়ার, আর একটা জায়গায় তাপ্পি দেওয়া। একটা কাজ করো তো, দেওয়ালে ঠেসা দিয়ে নিচু হয়ে বসো। বসো বসো। আমি নিচু হলাম। আমি একবার তোমার কাঁধে উঠে জানলার ভেতরটা দেখতে হবে। তবে শার্লক আমার কাঁধের ওপর বড় জোর 1 সেকেন্ড দাঁড়িয়েছিল। নেমে এসেই সে বলল, আমাদের আজকের কাজ শেষ, চলো স্কুলে ফেরত যাই। কিছু বুঝতে পারলে? সব বুঝে গেছি ওয়াটসন, কাল সন্ধ্যের আগে রহস্যের সমাধান হয়ে যাবে। লেটস মুভ। পরের দিন সকাল 11টা নাগাদ শার্লক আর আমি হোল্ডেনেস হলে পৌঁছলাম। আমাদের সঙ্গে বসবার ঘরে দেখা করলেন মিস্টার ওয়াইল্ডার। গতকাল রাতের ঘটনার কোনো ছাপ তার মুখে অন্তত আমি দেখতে পেলাম না। হিজ গ্রেসের সঙ্গে আজকে দেখা করা যাবে না মিস্টার হোমস। ওর শরীর খুবই খারাপ, উনি নিচে আসতে পারবেন না। তাহলে আমরা উপরে যাব। মানে? উনি বেডরুমে আছেন। তাহলে আমি সেখানেই ওর সঙ্গে দেখা করব। উনি এখনো ঘুম থেকে ওঠেননি মিস্টার হোমস। তাহলে ওকে ঘুম থেকে তুলুন মিস্টার ওয়াইল্ডার। অলরাইট, আমি দেখছি। আধ ঘন্টা পরে লর্ড হোল্ডেনেস নিচে নেমে এলেন। ওয়েল মিস্টার হোমস। ইয়োর গ্রেস, মিস্টার ওয়াইল্ডার ঘরে না থাকলেই বোধ হয় ভালো হয়। ঠিক আছে, তুমি যাও ওয়াইল্ডার। মিস্টার ওয়াইল্ডার ঘর থেকে বেরিয়ে যেতে লর্ড হোল্ডেনেস আবার শার্লকের দিকে ফিরলেন। এবার মিস্টার হোমস, দয়া করে যদি বলেন আপনি কেন আমায় ডেকেছেন। আমায় ডক্টর হাক্সটেবল বলেছিলেন যে আপনি একটা ইনামের ঘোষণা করেছিলেন। ঠিকই বলেছেন। 5,000 পাউন্ড। আজ্ঞে হ্যাঁ। সেটা আপনার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য।
আর তার অপহরণকারীকে ধরিয়ে দিলে আরো 1000 পাউন্ড। ঠিক। টেবিলের ওপরে বোধহয় আপনার চেকবুকটা দেখতে পাচ্ছি, ইয়োর গ্রেস। 6000 পাউন্ডের একটা ক্রস চেক তাহলে লিখে ফেলুন। আমার ব্যাংক হচ্ছে অক্সফোর্ড স্ট্রিটের ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিজ ব্যাংক। এটা কি ধরনের ইয়ার্কি হচ্ছে মিস্টার হোমস? আমি একেবারে ইয়ার্কি করছি না, ইয়োর গ্রেস। আপনার ছেলে কোথায় আমি জানি, এবং কারা তাকে আটকে রেখেছে তাও আমি জানি। কোথায় আছে আমার ছেলে? গতকাল রাত পর্যন্ত সে ছিল আপনার গেট থেকে 2 মাইল দূরে একটা সরাইখানায়, দ্য ফাইটিং কক ইন। আর কে তাকে অপহরণ করেছে? আপনি করেছেন, ইয়োর গ্রেস। মিস্টার হোমস, হাউ ডেয়ার ইউ! আপনি 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 কতটা জানেন? পুরোটাই। আমি আপনাদের দুজনকে গতকাল রাতে দেখে ফেলি। আপনার এই বন্ধু ছাড়া আর কেউ জানে? আমি কাউকে এ ব্যাপারে কিচ্ছু বলিনি, ইয়োর গ্রেস। ডিউক নিজের টেবিলে গিয়ে বসলেন। তারপর কাঁপা কাঁপা হাতে চেকবুক বার করে কলম হাতে তুলে নিলেন। আমি আমার কথা রাখবো মিস্টার হোমস। আপনাদের দুজনের জন্য তাহলে 12,000 পাউন্ড হচ্ছে, তাই তো? শুধু টাকা দিয়ে তো কাজ হবে না, ইয়োর গ্রেস। জার্মান টিচার মিস্টার হাইডেগারের খুনের ব্যাপারটাও তো আছে। কিন্তু খুনের ব্যাপারে জেমস কিছুই জানতো না মিস্টার হোমস। ও যাকে ভাড়া করেছিল, খুন তো সে করেছে। তাকে ভাড়া যখন মিস্টার ওয়াইল্ডার করেছেন, তখন খুনের দায়িত্ব তাকেই নিতে হবে, ইয়োর গ্রেস। নৈতিকতার দিক থেকে আপনি ঠিকই বলছেন মিস্টার হোমস, কিন্তু আইনের চোখে একজনের করা খুনের দায়িত্ব আরেকজনের ঘাড়ে চাপানো যায় না। জেমস খুনের ব্যাপারে যে মুহূর্তে জানতে পারে, ও আমার কাছে এসে সবকিছু স্বীকার করে নেয়। খুনের কথা জানতে পেরে ও নিজেই আতঙ্কিত হয়ে গিয়েছিল। বিশ্বাস করুন মিস্টার হোমস, এক ফোঁটাও রক্তপাত হোক ও চাইনি। বিশ্বাস করুন মিস্টার হোমস। বিশ্বাস করতে গেলে আগে আমায় সমস্ত তথ্য জানতে হবে, ইয়োর গ্রেস। আপনি হয়তো আমার ব্যাপারে জানেন না। গতকাল রাতে আমি পুলিশকে প্রায়োরি স্কুল থেকে তার করি, এবং সেই তারের ভিত্তিতে গতকাল রাত 11টায় রুবেন হেজকে অ্যারেস্ট করা হয়েছে চেস্টারফিল্ডে। আপনি রুবেন হেজের কথা জেনে গেছেন? বেশ, সে গ্রেপ্তার হয়েছে, ভালোই হয়েছে। হয়তো এবার জেমস বেঁচে যাবে। আপনার সেক্রেটারি? না মিস্টার হোমস, আমার ছেলে। আপনার ছেলে? ওয়েল, এটা আমার কাছে একেবারেই নতুন তথ্য, ইয়োর গ্রেস। দয়া করে যদি আপনি আমায় আরো ডিটেলস জানান। অনেক বছর আগে আমি প্রথম প্রেমে পড়ি। এমন প্রেম মানুষের জীবনে একবারই হয়। ভদ্রমহিলা আমায় বিয়ে করতে রাজি হননি। সামাজিক বাধা ছিল। ওর ভয় ছিল যে ওকে বিয়ে করলে হয়তো আমার ক্যারিয়ারে সমস্যা হতে পারে। উনি বেঁচে থাকলে আমি আর কোনোদিন বিয়ে করতাম না, কিন্তু উনি মারা গেলেন আর ছেড়ে গেলেন নিজের একমাত্র ছেলেকে। সেই থেকে জেমসকে আমি নিজের কাছে রেখে মানুষ করেছি। ওকে ইংল্যান্ডের সেরা স্কুল কলেজে পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছি, আর তারপর ওকে নিজের সেক্রেটারি করে নিজের কাছেই রেখেছি। কিন্তু আমি সর্বসমক্ষে ওকে নিজের ছেলে বলে পরিচয় দিতে পারিনি, এবং তার ফলেই বোধহয় ওর মধ্যে একটা রাগ তৈরি হয়। মিস্টার হোমস, আপনাকে বলতে বাধা নেই যে আমার বিবাহ বিচ্ছেদের পেছনেও জেমসের হাত রয়েছে। ও আমার স্ত্রীকে সহ্য করতে পারত না, আর আর্থার মানে লর্ড সল্টেয়ারকে ঘৃণা করত, কারণ সমাজের কাছে সেই আমার একমাত্র সন্তান এবং ওয়ারিশ। আমার ভয় ছিল যে ও আর্থারের অনিষ্ট করতে পারে, তাই আমি আর্থারকে প্রায়োরি স্কুলে ভর্তি করে দিই। আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এত কিছুর পরেও আমি জেমসকে দূরে পাঠিয়ে দিইনি কেন, বাড়ি থেকে বার করে দিইনি কেন। হয়তো আমার সেটাই করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি মিস্টার হোমস। যতবার ওর দিকে আমি তাকাই, আমি ওর মায়ের মুখটা দেখতে পাই। রুবেন হেজ আমার জমিতে ভাড়া থাকতো। ওরকম একটা শয়তানের সঙ্গে যে জেমসের কিভাবে আলাপ হলো তা আমি জানি না। তবে ও যখন আর্থারকে অপহরণ করার পরিকল্পনা তৈরি করে, তখন ও এই লোকটির সাহায্য নেয়। আপনার মনে আছে আমি আমার ছেলেকে চিঠি লিখেছিলাম? সেই চিঠি পোস্ট করার আগে জেমস খামের মধ্যে আরেকটা চিঠি ঢুকিয়ে দেয়। তাতে ও আর্থারকে তার মায়ের নাম করে লিখেছিল
যে উনি নাকি নিজের ছেলেকে খুব মিস করছেন এবং তার সঙ্গে রাতে লুকিয়ে দেখা করতে চান র্যাগেট শোয়ের জঙ্গলের মধ্যে। বেচারা আর্থার ফাঁদে পা দিয়ে ফেলে। আর্থার যখন র্যাগেট শতে পৌঁছয় তখন ও দেখে ওর মা নয়, সেখানে ওর জন্য অপেক্ষা করছে হেজ। হেজ নিজে একটা ঘোড়ার পিঠে এসেছিল এবং আর্থারের জন্য আরেকটা ঘোড়া এনেছিল। আর্থারকে নিয়ে গিয়ে ও নিজের সরাইখানার ওপরের ঘরে বন্ধ করে রাখে, কিন্তু পথে ওদের ধরার চেষ্টা করেন জার্মান টিচার মিস্টার হাইডেগার এবং হেজ তার মাথায় বাড়ি মেরে তাকে খুন করে। জেমস ভেবেছিল ও আর্থারকে আটকে রেখে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবে। তবে গতকাল সন্ধেবেলা যখন হাইডেগারের খুনের কথা গ্রামে ছড়িয়ে পড়ে তখন ও আমার কাছে এসে সব কিছু স্বীকার করে নেয়। আমি গতকাল রাতে ফাইটিং কক সরাইখানায় গিয়ে আর্থারের সঙ্গে দেখা করি। হেজের স্ত্রী ওর দেখাশোনা ভালোই করছিল, তবে বেচারি খুবই ভয় পেয়ে গেছিল, কারণ খুনটা ওর চোখের সামনে হয়। জেমস আমায় বলে আমি যেন আর্থারকে 3 দিন ওই সরাইখানাতেই থাকতে দিই, আর ও হেজকে সবকিছু জানিয়ে তাকে পালানোর সুযোগ করে দেয়। আপনি ডিটেইলস চেয়েছিলেন মিস্টার হোমস, আমি আপনাকে সমস্ত ঘটনাটাই জানালাম। ইয়োর গ্রেস, বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। প্রথমত, আপনি এই অপহরণে পরোক্ষভাবে সাহায্য করেছেন। দ্বিতীয়ত, আপনি একজন খুনিকে ফেরার হতে সাহায্য করেছেন। হেজকে যদি মিস্টার ওয়াইল্ডার টাকা কড়ি দিয়ে থাকেন, সেটা এসেছে আপনার ট্যাঙ্ক থেকেই। তবে আমি সব থেকে অবাক হচ্ছি এটা দেখে যে সব কিছু জানার পরেও আপনার ছোট ছেলেকে আপনি 3 দিন ওই সরাইখানায় রেখে আসতে রাজি কিভাবে হলেন? কিন্তু ও আমায় কথা দিয়েছিল মিস্টার হোমস। একজন খুনির প্রতিশ্রুতির কি দাম আছে ইয়োর গ্রেস? যে একটা মানুষকে পিটিয়ে খুন করতে পারে তার জিম্মায় আপনি আপনার ছেলেকে, আপনার বংশের ভবিষ্যৎকে ছেড়ে এসেছেন। আপনার বড় ছেলেকে বাঁচাতে আপনার ছোট ছেলের প্রাণ নিয়ে এত বড় ঝুঁকি নেওয়ার আগে আপনি দুবার ভাবলেন না? এমন অবিবেচকের মতো কাজ আপনি করলেন কিভাবে ইয়োর গ্রেস? আমি আই এম সরি মিস্টার হোমস। যাই হোক, আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি আপনার বাটলারকে ডাকুন, তাকে যা বলার আমি বলবো এবং ঠিক সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে। ঠিক আছে মিস্টার হোমস। হিজ গ্রেস নিজের ডেস্কের পাশে রাখা একটা বেল বাজালেন। কয়েক মুহূর্তের মধ্যেই বাটলার ঘরে প্রবেশ করলো। স্যার, তুমি জেনে খুশি হবে যে লর্ড সল্টেয়ারকে খুঁজে পাওয়া গেছে। ঘোড়ার গাড়ি নিয়ে তুমি ফাইটিং কক সরাইখানায় যাও, সেখানেই দোতলার ঘরে উনি আছেন, গিয়ে ওকে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি স্যার। এবার ভবিষ্যতের ব্যবস্থা যখন হয়ে গেছে, ভূতের কথা ভাবা যেতে পারে। হেজের ফাঁসি হবে ইয়োর গ্রেস, এবং হওয়াই উচিত। ও পুলিশকে কি বলবে আমি জানি না, তবে আমি আমার মুখ বন্ধই রাখবো। ওর স্ত্রী এখনো আপনার জমিতেই থাকেন, কাজেই হয়তো আপনি তার কথা মনে করিয়ে দিলে সে নিজের মুখ বন্ধ রাখতে রাজি হবে। তবে ইয়োর গ্রেস, জেমস ওয়াইল্ডার যদি এর পরেও আপনার ছাদের তলায় থেকে যান, তাহলে আপনার সমস্যা আরো বাড়বে। আমি ওকে এর মধ্যেই অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করেছি মিস্টার হোমস। বেশ, তাহলে যখন আপনি বলছেন যে আপনার বিবাহ বিচ্ছেদের পেছনেও জেমসই ছিল, এবার হয়তো আপনি আপনার প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মিটমাট করে নিতে পারবেন। যদি পারেন তাহলে আর্থারেরও ভালো লাগবে। সে ব্যবস্থা হয়েছে মিস্টার হোমস। আমি ডাচেসকে আজ সকালেই চিঠি লিখেছি। বেশ, তাহলে আর কিছুই বাকি। ও হ্যাঁ, একটা প্রশ্ন ছিল ইয়োর গ্রেস। হেজ নিজের ঘোড়া দুটোর পায়ে যে হর্স শু পরিয়েছিল তার তলাটা গরুর খুরের মতো, যাতে ছাপ দেখে কেউ ঘোড়া বলে চিনতে না পারে। এমন হর্স শুয়ের ব্যাপারে কি আপনি কিছু জানেন? হিজ গ্রেস অবাক হয়ে শার্লকের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপর আমাদের নিয়ে গেলেন অন্য একটি ঘরে। ঘরটা মিউজিয়ামের মতো করে সাজানো। সেখানে একটা কাঁচের বাক্সর ভেতর থেকে উনি এক জোড়া হর্স বার করে আমাদের দেখালেন। হোল্ডার্নেস হলের চারিদিকে যে পরীক্ষা রয়েছে তার ভেতর থেকে এগুলো কয়েক বছর আগে পাওয়া যায়। মধ্যযুগে আমার কোনো পূর্বপুরুষ হয়তো তৈরি করেছিলেন। এই দেখুন, তলার দিকটা একেবারেই গরুর খুরের মতো, যাতে পায়ের ছাপ দেখে পিছু নেওয়া না যায়। ধন্যবাদ ইয়োর গ্রেস।
এটা আজকে আমার দেখা সেকেন্ড মোস্ট ইন্টারেস্টিং জিনিস। আর প্রথমটা? শার্লক ডিউকের দেওয়া চেক সাবধানে নিজের পকেটে পড়ল। I am a poor man, Your Grace.